আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা কথা বলবো সংখ্যা নিয়ে, আজকে আমরা কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। সংখ্যা পদ্ধতির বিভিন্ন ডিটেলস, যদি আমরা সংখ্যা পদ্ধতি পড়বো না, শুধুমাত্র হচ্ছে গিয়ে সংখ্যার প্রকারভেদ নিয়ে পড়বো, যেটা হচ্ছে আমাদের আসন্ন যে এসএসসি পরীক্ষা 2025 তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে আপনি কিভাবে পড়বেন, কি কি টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট, কি কি টাইপসের গুলো ম্যাথ, কি কি টাইপসের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, সব আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এখন হচ্ছে গিয়ে একজন কমেন্ট করছেন, ভাইয়া সবুজ কালার হচ্ছে গিয়ে ভালো দেখায় না বা হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আমি রেড এবং হচ্ছে গিয়ে ব্ল্যাক ইউজ করবো। আপনি ক্লাসে থাকেন, ক্লাস থেকে কোথাও যাবেন না। আচ্ছা, ওকে। আমাদের হচ্ছে গিয়ে আজকে আলোচনা সংখ্যা নিয়ে বা বাস্তব সংখ্যা নিয়ে। এখন আমাদেরকে যদি আমি আপনাদেরকে সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু বলি, তাই আমাদের ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আপনারা হয়তো বোর ফিল করবেন। আর বাট আমাদের সংখ্যা বোঝার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে অঙ্ক। অঙ্কটা কি? আমি অতি দ্রুত ক্লাসে চলে যাব। আপনারা সবাই একটা ভালো কাজ করে ফেলেন। ভালো কাজটা কি আপনারা সবাই জানেন? আমাদের লাইভ ক্লাসটা অতি দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আপনি একা ম্যাথ করলে তো হবে না, একা পারলে হবে না, একা পাস করলে কি হবে, একা প্লাস পাইলে কি হবে? আপনার বন্ধুও পাইতে হবে, ঠিক আছে? অতি দ্রুত শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। ইতিমধ্যে আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা দীর্ঘায়িত করবো না, ক্লাসটা শুরু করব। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আজকের ক্লাসটা। সো কোথাও না গিয়ে এদিক সেদিক না করে একেবারে মনোযোগ সহকারে আজকে ক্লাস উপস্থিত থাকবেন, ইনশাল্লাহ পুরো ক্লাসটাই বুঝবেন। ওকে, তাহলে আমরা শুরু করি আর দীর্ঘায়িত না করি। আমাদের আজকের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বারস। এখন আমরা বাস্তব সংখ্যা কি তার আগে আমরা বুঝবো সংখ্যা কি। আর সংখ্যা কি সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে গিয়ে বুঝতে হবে অঙ্ক কি, যেখান থেকে মূলত আমাদের সংখ্যার উৎপত্তি। আমরা প্রথমে সেই টপিকস নিয়ে কথা বলবো, দেন আমরা হচ্ছে বাস্তব সংখ্যাতে আসবো, দেন আমরা হচ্ছে বাস্তব সংখ্যার বিভিন্ন যে প্রকারভেদ আছে ওই প্রকারভেদ গুলো আলোচনা করবো। আপনি সংখ্যার প্রকারভেদ না জানলে এই অধ্যায়ের ম্যাথ গুলো আপনি সলভ করতে পারবেন না। এখন হচ্ছে আসলে আমাদের প্রথমত হচ্ছে সংখ্যা। সংখ্যাটা মূলত কোথা থেকে আসছে, সংখ্যার উৎপত্তি কিভাবে? সংখ্যার উৎপত্তি হচ্ছে গিয়ে আমাদের অঙ্ক থেকে। সংখ্যার উৎপত্তি থেকে আমাদের অঙ্ক থেকে। এখন আপনাকে বুঝতে হবে অঙ্ক কি। অঙ্ক কি? এখন অঙ্ক হচ্ছে গিয়ে মূলত আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক। অঙ্ক কি? আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীককে আপনার অঙ্ক বলা হয়। এখন এই সংখ্যা নির্দেশক প্রতীক কোনগুলা? মূলত এই সংখ্যা নির্দেশক প্রতীকগুলা ফিক্সড। আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আমরা ইউজ করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত আমরা যেই 10টা প্রতীক এইখানে ইউজ করছি, এই 10টাকে মূলত বলা হয় আপনার অঙ্ক। আর এই 10টা অঙ্ক ব্যবহার করে আমাদের সংখ্যা নির্দেশ করা হয়। অর্থাৎ আপনি যত বড় সংখ্যা ইউজ করেন না কেন, প্রত্যেকটা সংখ্যার উৎপত্তি হচ্ছে গিয়ে এই 10টা অঙ্ক থেকে। তাহলে ভাই আমাদের অঙ্ক কি? অঙ্ক হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা নির্দেশক প্রতীক। আর এই অঙ্কগুলা ব্যবহার করে আপনার সংখ্যা তৈরি করা হয়। আবার আপনি এই অঙ্কগুলাকে চাইলে সংখ্যাও বলতে পারবেন। এই অঙ্কগুলাকে চাইলে আপনি সংখ্যা হচ্ছে গিয়ে বলতে পারবেন। তাহলে আমাদের অঙ্কের সংখ্যা কত বলেন তো? আমাদের অঙ্কের সংখ্যা হচ্ছে গিয়ে 10টি, আর এটা ফিক্সড সব সময়। এখন হচ্ছে গিয়ে আমরা পড়বো হচ্ছে গিয়ে আপনার সংখ্যা কি। আপনি তো হচ্ছে গিয়ে
অঙ্ক কাকে বলে আপনি সেটা পড়ে ফেলছেন, অঙ্ক কয়টা সেটা আপনি জানেন। এখন আমাদের মূলত আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা কাকে বলে বা সংখ্যা কি। আসেন আমি একটু সংখ্যাটা লিখি, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। হোয়াট ইজ নাম্বারস বা হচ্ছে কি সংখ্যা, সংখ্যা মূলত কি? চাইলে আপনারা নোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, নোট করে রাখতে পারেন। সংখ্যা হলো গাণিতিক মান যা গণনা, পরিমাপ এবং গণিতের কার্যকলাপে ব্যবহৃত হয় এবং গণিতের বিভিন্ন কার্যকলাপে ব্যবহৃত হয়। তাহলে আসলে আমাদের সংখ্যাটা কি? সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের একটা গাণিতিক মান, যেই মানটা আমাদের গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং গণিতের বিভিন্ন কার্যকলাপে ব্যবহৃত হয়। এখন দেখেন তাহলে আমাদের সংখ্যা কত বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেক দিন গণনা করা লাগে, কোনো না কোনো হিসেব করা লাগে, আমাদের হচ্ছে গিয়ে পরিমাপ করা লাগে কিছু। তো সব ক্ষেত্রে আমাদের কাকে প্রয়োজন? এই সংখ্যাকে প্রয়োজন। তাহলে এই সংখ্যাটা আমাদের লাইফের সাথে অত্যন্ত জড়িত একটা জিনিস। তো আমাদের এই সংখ্যাটা ভালোভাবে বুঝতে হবে। এখন মূলত এই সংখ্যাটা কিভাবে আসে? সংখ্যাটা মূলত আসে আমাদের অঙ্ক থেকে। আপনার ওই যে সংখ্যা নির্দেশক প্রতীকগুলা অর্থাৎ অঙ্কগুলা দিয়ে আপনি চাইলে সংখ্যা বানাইতে পারবেন। সাপোজ আপনি যদি লেখেন 0 এবং 1 বা হচ্ছে 0 এবং 1 কি, এগুলোকে আপনি অঙ্ক বলতে পারেন, একটু আগে আমরা পড়ে আসছি। আবার এই যে অঙ্ক, এই অঙ্কগুলোকে সংখ্যাও বলা যায়। এগুলোকে কি বলা যাবে? আমাদের সংখ্যা বলা যাবে। এখন এই অঙ্কগুলো যদি ব্যবহার করে আপনি নতুন আরেকটা প্রতীক তৈরি করেন, ধরেন আপনি 1 আর 0 তৈরি করছেন, 1 0 বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 10, তাহলে এই 10টা হচ্ছে গিয়ে একটা সংখ্যা। এই 10কে কোনোভাবে অঙ্ক বলা যাবে না। এখানে আমরা দুইটা অঙ্ক ইউজ করছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, আর 1 আর 0 মিলে আমরা 10 নতুন একটা সংখ্যা তৈরি করছি। মূলত হচ্ছে কি আমাদের অঙ্কগুলা ব্যবহৃত হয় আপনার সংখ্যা তৈরি করার জন্য। আর আপনি অঙ্কের সংজ্ঞার ভিতরে পড়ছেন, অঙ্ক মূলত হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, অর্থাৎ অঙ্কগুলো আপনার সংখ্যা নির্দেশ করে। এখন হচ্ছে কি আমাদের অঙ্ক গেল, সংখ্যা গেল। এখন এই সংখ্যাটা কয়টা ভাগে হইতে পারে? সংখ্যাটা আপনি সাধারণত 2 ভাগে বলে, তবে আমি বলি এটা 3 ভাগে। সংখ্যাটা 3 ভাগ মূলত কি কি একটু খেয়াল করেন। আপনার প্রথমত হচ্ছে গিয়ে আমাদের বাস্তব সংখ্যা, এরপরে হচ্ছে গিয়ে আমি লিখলাম অবাস্তব সংখ্যা। প্রধানত এই দুইটা ভাগ। আবার এইদের মধ্যবর্তী আরেকটা সংখ্যা আছে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে জটিল সংখ্যা। মূলত সংখ্যাকে আমরা এই 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে জটিল সংখ্যা, আর একটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। আপনারা সবাই ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতেছেন কিনা বা লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, লেখা কি আর একটু বড় করবো কিনা সেটা একটু জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, এমডি বাবলু আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাই আপনি কোথা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকে লাইভ ক্লাসে অ্যাড আছেন। আপনারা হচ্ছে কি একটু কমেন্ট করে জানান আপনারা কে কোন জেলা থেকে বলতেছেন। আপনাদের তো জেলা কোনটা সেটাও জানি না, একটু জেলাটা জানান ভাইকে, আসবো না, ঠিক আছে, একটু জানান। আমি বারবার দেখতেছি হচ্ছে গিয়ে লাইভ সিগন্যাল চলে যাচ্ছে। হ্যাঁ মুক্তা আমাদের ওয়ালাইকুম। নেইটে মনে হয় একটু প্রবলেম দিচ্ছে, বারবার হচ্ছে গিয়ে লাইভ সিগন্যাল চলে যাচ্ছে। আচ্ছা আপনি একটু কমেন্ট করে জানান ভাইয়া, আপনার হচ্ছে গিয়ে
ক্লিয়ারলি হচ্ছে কথা শুনতেছেন কিনা একটু ব্যাগে জানান। আমি দেখতেছি আমার অনেক ফেসবুক ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে লাইভ দেখতেছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ, ক্লাসে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের সবার। হ্যাঁ মুক্তা, হ্যাঁ ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন। ইউনুস আমাদের সাথে জয়েন হচ্ছে নোয়াখালী হাতিয়া থেকে। আপনাদের হাতিয়াতে নিচের দুই পাশে খুবই সুন্দর জায়গাটা। চেষ্টা করব ইনশাল্লাহ আগামী বছর ভিজিট করার জন্য, দোয়া রাখবেন। আমি দেখতেছি আমার লাইভ ক্লাসে আমার অনেক বন্ধুরা জয়েন হচ্ছে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসে জয়েন হওয়ার জন্য। আমার ফ্রেন্ড লিস্ট থেকে অনেকে হচ্ছে গিয়ে জবের প্রিপারেশন নিচ্ছে, হচ্ছে তাদের জন্য আজকের টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সো আপনারা কেউ হচ্ছে গিয়ে লাইভ ক্লাসে কুইট হবেন না, থাকবেন এখানে, এক্সিট করবেন না। রাজীব আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে বরগুনা থেকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ওকে ভাইয়া, আমরা হচ্ছে গিয়ে আমাদের পরে ব্যাক করি। আমাদের হচ্ছে লাইভে একটু সমস্যা ছিল, এই জন্য একটু কথা বললাম আপনাদের সাথে। এখন মোটামুটি সবকিছু ক্লিয়ার আছে, আপনারা সবাই বলতেছেন। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা পরে ফেরত আসি। এখন ক্লিয়ারলি বুঝতেছি কিনা ভাইকে একটু আরেকবার জানান, যদি লেখা বুঝতে কারো কোনো সমস্যা হয় আর কমেন্ট করে জানান, ভাই কমেন্ট গুলো পড়তেছি। আর লেখাকে আমি আরেকটু বড় করে লিখবো কিনা। আচ্ছা, ওকে, আসলে আমাদের সংখ্যা, তাহলে সংখ্যাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের বাস্তব, একটা হচ্ছে জটিল সংখ্যা, আর একটা হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা। আর আমাদের আজকে যে চ্যাপ্টার ওয়ান, ওই চ্যাপ্টার ওয়ান এর হেডিংস ছিল হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। মূলত আজকে আমাদের আলোচনা হবে বাস্তব সংখ্যাকে নিয়ে, কিন্তু আমি চাইতেছি এর আগে আপনারা একটু সংখ্যাটা বুঝেন। বাস্তব সংখ্যা মূলত কি, জটিল সংখ্যা মূলত কি, অবাস্তব সংখ্যা মূলত কি। আপনাদেরকে যদি আমি হচ্ছে গিয়ে বলি যে বাস্তব সংখ্যা কি, অনেকেই আমাকে প্রায় সময় স্টুডেন্ট আনসার দেয়, ভাইয়া বাস্তবে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোই বাস্তব সংখ্যা। আর অবাস্তব কি, হচ্ছে গিয়ে অনেকে বলে যে ভাইয়া যেটা বাস্তবে পাওয়া যায় না সেটা অবাস্তব সংখ্যা। আর যদি কাউকে জিজ্ঞেস করি জটিল সংখ্যা কি, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। অনেকে বলতে পারে যে ভাইয়া বাস্তব আর অবাস্তব মিলিয়ে জটিল সংখ্যা তৈরি হয়। এখন এই সবগুলো আনসারই মোটামুটি ঠিক আছে, তবে গাণিতিক ভাবে এই ব্যাখ্যাগুলো আপনার হচ্ছে গিয়ে আমরা নিতে পারবো না। তো আপনার গাণিতিক ব্যাখ্যাটা মূলত কি। এখন আসলে আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া বাস্তব সংখ্যা মূলত কি। আপনারা অনেকে বলবেন যে বাস্তবে যে সংখ্যা পাওয়া যায় ভাইয়া সেটাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, আমরা ধরতে পারি বাস্তবে যে সংখ্যা পাওয়া যায় সেটাই বাস্তব সংখ্যা। তবে বাস্তব সংখ্যা শুধুমাত্র বলা হয় আপনার মূলদ এবং অমূলদ সংখ্যাকে। মূলদ ও অমূলদ সংখ্যাকে আপনার বাস্তব সংখ্যা বলা হবে, মূলদ ও অমূলদ সংখ্যাকে। এখন আপনারা বলুন যে ভাইয়া মূলদ কি, অমূলদ কি, আপনি তো এগুলো এখন কিছুই বলেন নাই। আচ্ছা, এই প্রকারভেদ গুলো আমরা বাস্তব সংখ্যার ভিতর পড়বো, আপাতত পড়তেছি না। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এখন বলুন যে ভাইয়া তাহলে আমি কোন একটা সংখ্যা বাস্তব বা অবাস্তব কিভাবে বুঝবো। আপনাকে খুব সুন্দর একটা টেকনিক হচ্ছে বলে দিচ্ছি। আপনি কোন একটা সংখ্যা লিখছেন, সাপোজ ভাইয়া 2 - 3 4, হচ্ছে গিয়ে আপনার √5, তারপর হচ্ছে গিয়ে আপনার ধরেন হচ্ছে গিয়ে 3। আবার আপনি কয়েকটা সংখ্যা লিখছেন হচ্ছে গিয়ে √4, √2, হচ্ছে গিয়ে আপনার 3, তারপর হচ্ছে গিয়ে আপনার 5।
এখন বলো যে ভাইয়া এখানে কোন সংখ্যাগুলো বাস্তব আর কোন সংখ্যাগুলো অবাস্তব আপনি কিভাবে বুঝবেন? দেখেন, কোন একটা সংখ্যা বাস্তব নাকি অবাস্তব সেটা বের করার একটা টেকনিক আছে। টেকনিকটা মূলত কি? টেকনিকটা মূলত হচ্ছে গিয়ে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাকে আপনি বর্গ করে দিবেন। তাহলে 3 কে বর্গ করলে 3 স্কয়ার মানে কত হবে আমাদের 9, 2 কে বর্গ করলে 2 স্কয়ার মানে কত আমাদের 4, -3 কে বর্গ করলে -3 স্কয়ার মূলত কত আমাদের 9, 4 কে বর্গ করলে হচ্ছে গিয়ে আমাদের 16, আর √5 কে বর্গ করলে হচ্ছে আপনার শুধু 5। বর্গ কিভাবে করা হয় সেটা একটু পরে ভাই আলোচনা করব, ঠিক আছে? আবার জাস্ট একটু দেখে নেন, আমি বাস্তব আর অবাস্তবটা আপনাদের কিন্তু বুঝাইনি। √-4 কে বর্গ করলে হবে আপনার -4, √-2 কে আপনার বর্গ করলে হবে হচ্ছে গিয়ে -2, আপনার হচ্ছে গিয়ে 3 কে বর্গ করলে হবে হচ্ছে গিয়ে 9, আর 5 কে বর্গ করলে হবে 25। এখন খেয়াল করেন, বর্গ করার পরে যদি কোনো একটা সংখ্যার বর্গের মান ধনাত্মক হয় তাহলে হচ্ছে গিয়ে সেটা বাস্তব সংখ্যা, আর বর্গের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের অবাস্তব সংখ্যা। এখন খেয়াল করেন, 3 কে বর্গ করার পরে মান হচ্ছে আমাদের 9, যেটা আমাদের একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এই 3টা কি হবে আমাদের বাস্তব সংখ্যা হবে। আবার এই যে 2 কে আপনি বর্গ করছেন, বর্গ করার পর আপনি 4 পাইছেন যেটা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এটাও আমাদের বাস্তব সংখ্যা। এরপর -3 কে বর্গ করার পরে আপনি 9 পাইছেন যেটা আমাদের একটা ধনাত্মক সংখ্যা, তার মানে এই যে -3 হচ্ছে একটা আমাদের বাস্তব সংখ্যা। 4 কে বর্গ করার পরে আপনি 16 পাইছেন যেটা আমাদের হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, তার মানে 4 হচ্ছে কি আমাদের একটা বাস্তব সংখ্যা। এরপর √5 কে আপনি বর্গ করার পরে 5 পাইছেন, তার মানে এই √5 হচ্ছে একটা আমাদের বাস্তব সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোকে বর্গ করলে মানটা ধনাত্মক হয় সেগুলোকে আপনি বললেন বাস্তব সংখ্যা। এখন কোনো একটা সংখ্যাকে আপনি বর্গ করছেন, বর্গ করার পরে হচ্ছে আপনি দেখছেন সেখান থেকে হচ্ছে মানটা নেগেটিভ আসতেছে। নরমালি আমরা জানি যে বর্গের মান কখনো কি হইতে পারে না, নেগেটিভ হইতে পারে না, কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে হবে। সেটা কোন ক্ষেত্রে হবে? সেটা অবাস্তব সংখ্যার ক্ষেত্রে। কোন একটা সংখ্যাকে বর্গ করার পরেও যদি আপনি দেখেন বর্গের মানটা নেগেটিভ রয়ে গেছে তাহলে ওই সংখ্যাকে আপনি বলবেন অবাস্তব সংখ্যা। এখন খেয়াল করেন, আমাদের হচ্ছে গিয়ে √-4 কে যদি আপনি বর্গ করেন তাহলে এই যে স্কয়ার রুটে যদি আপনার বাদ যায় থাকে আমাদের -4, একটা আপনি কি সংখ্যা পাইছেন বর্গ করার পরে? নেগেটিভ সংখ্যা পাইছেন, মানে অঋণাত্মক সংখ্যা পাইছেন। যদি আপনি নেগেটিভ সংখ্যা বা অঋণাত্মক সংখ্যা পান তাহলে এই সংখ্যাটাকে আপনি বলবেন অবাস্তব সংখ্যা। এরপরে হচ্ছে গিয়ে আমাদের আপনি √-2 হোল স্কয়ার, মানে এটাকে বর্গ করতেছে, √-2 কে বর্গ করলে আপনার মান হয় হচ্ছে -2, তার মানে আমরা বুঝতেছি -2 একটা কি সংখ্যা হবে? একটা আমাদের অবাস্তব সংখ্যা হবে। এরপর 3 কে আপনি যদি বর্গ করেন মান হয় আমাদের 9, যেটা আমাদের ধনাত্মক মান, তাহলে এই 3 একটা কি সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এই হচ্ছে গিয়ে 5 কে বর্গ করলে আমাদের হবে 25, তাহলে এই 25 এই 5টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। আপনারা একটু কমেন্ট করে জানান ভাইয়াকে যে আপনি বাস্তব এবং অবাস্তব সংখ্যা নির্ণয় বুঝছেন কিনা। যদি বাস্তব এবং অবাস্তব সংখ্যা হচ্ছে নির্ণয় করা বুঝেন তাহলে আমি আপনাদেরকে একটা কুইজ কোশ্চেন দিব, আর যে পারবেন ওই কোশ্চেনটা তার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে একটা চকলেট গিফট, ঠিক আছে? একটু কমেন্ট করে হচ্ছে ভাইয়াকে জানান আপনারা বাস্তব অবাস্তব বুঝতেছেন কিনা। আমাদের হচ্ছে গিয়ে যারা জবের জন্য পড়াশোনা করতেছে তাদের জন্য আমাদের আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি দেখতেছি আমার ফ্রেন্ড লিস্ট থেকে আমার অনেক বন্ধু বা অনেক বড় ভাই জয়েন হচ্ছে লাইভ ক্লাসে। আপনারা কাইন্ডলি একটু ক্লাসে থাকেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বাস্তব বুঝলাম, অবাস্তব বুঝলাম। এখন জটিল সংখ্যাটা মূলত কি? জটিল সংখ্যাটা মূলত কি? জটিল সংখ্যাটা মূলত হচ্ছে বাস্তব আর অবাস্তব দুইটা সংখ্যার সমন্বয়ে গঠিত। এর আকারটা কেমন? এর আকারটা হচ্ছে গিয়ে আমাদের a + ib আকার।
এ প্লাস আইভি আকার, যেখানে এ আর বি হচ্ছে বাস্তব সংখ্যা আর আই হচ্ছে ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা। জটিল সংখ্যা নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, আপনারা যারা সায়েন্স থেকে পড়তেছেন তারা হচ্ছে গিয়ে হায়ার ম্যাথে আপনারা হচ্ছে এটা পাবেন ইন্টারে, তখন হয়তো আলোচনা হবে ইনশাল্লাহ। তবে আপাতত আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবো না, শুধু আপনাদেরকে আমি আকারটা লিখে দিলাম। এ প্লাস আইভি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়, যেখানে এ আর বি হচ্ছে বাস্তব সংখ্যা আর আই হচ্ছে ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। আচ্ছা, আপনারা সবাই বলতেছেন যে বুঝছি বুঝছি, বাবলু কমেন্ট করছেন ভাইয়া বুঝি নাই। আচ্ছা, বুঝেন নাই কেন ভাইয়া? আমি আরেকবার বলতেছি, একটু ক্লাসে মনোযোগী থাকেন। কোনো একটা সংখ্যাকে যদি আপনি বর্গ করেন, বর্গ করার পরে যদি আপনি দেখেন ওই বর্গের মানটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ মান, তাহলে সংখ্যাটাকে আপনি বলবেন বাস্তব সংখ্যা। আর বর্গ করার পরে বর্গের মান যদি আপনি দেখেন ঋণাত্মক মান বা নেগেটিভ মান, তাহলে আপনি সংখ্যাটাকে বলবেন অবাস্তব সংখ্যা। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, এখানে তাকান। এই এক্সাম্পলটা হচ্ছে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ভাই দুইটা সংখ্যা লিখলাম, একটা হচ্ছে √2 আরেকটা আমি বলছি শুধু 2। এখন আপনি এটা কি বাস্তব নাকি অবাস্তব নির্ণয় করার জন্য আপনি বর্গ করে ফেলবেন। তাহলে আমি বর্গ করলে আপনার কি হয় দেখেন, এ স্কয়ার আর হচ্ছে রুটে আমরা জানি কাটাকাটি করা যায়, তাহলে আমাদের কি থাকবে এখানে -2 থাকবে। দেখেন বর্গ করার পরে আপনার মানটা কিসে আসছে আমাদের নেগেটিভ। আর একটু আগে আমি কি বলছি, বর্গ করার পরে যদি নেগেটিভ মান আসে তাহলে আপনি তাকে বলবেন কি সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি √-2 হচ্ছে গিয়ে আমাদের অবাস্তব সংখ্যা। এরপরে আসেন আমাদের হচ্ছে গিয়ে আপনার 2। এই 2 সংখ্যাকে যদি আমরা বর্গ করি, 2 স্কয়ার মানে হচ্ছে আমাদের 4। দেখেন বর্গ করার পরে মানটা আসছে আমাদের ধনাত্মক মান, পজিটিভ মান, তার মানে এই 2টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। এইভাবে আপনি খুব সহজে কোন একটা সংখ্যা বাস্তব নাকি অবাস্তব সেটা নির্ণয় করতে পারবেন। সো বাবলু কমেন্ট করে জানান যে আপনি এখন ক্লিয়ার হয়েছেন কিনা। এখন আপনাদের সবাইকে এবার একটা কুইজ কোশ্চেন দিব, আপনারা হচ্ছে গিয়ে যেটা আনসার দিয়ে পেতে পারেন আমাদের কাছ থেকে একটা গিফট, খুবই সুন্দর একটা গিফট। সো হচ্ছে গিয়ে সবাই রেডি থাকেন। আমাদের কোশ্চেনটা হচ্ছে গিয়ে খুবই সহজ একটা কোশ্চেন, -√2 এই সংখ্যাটা কি বাস্তব নাকি অবাস্তব? অতি দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, যে আগে জানাতে পারবেন সে হচ্ছে গিফট পাবেন আমাদের পক্ষ থেকে। -√2 এটা কি বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? অতি দ্রুত জানান, অতি দ্রুত জানান। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, একটু কমেন্ট করে জানান এটা কি বাস্তব নাকি অবাস্তব। এই যে আমাদের -√2 এটা কি আমাদের একটা বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা? সবাই ভুল আনসার দিচ্ছেন কেন? বাবলু বলছে অবাস্তব, ফবি বলতেছে অবাস্তব, মুক্তা বলতেছে অবাস্তব, আমাদের আজাদ বলতেছে বাস্তব। দেখতেছে অনেকে কমেন্ট করতেছেন, অতি দ্রুত জানান ভাইয়া চকলেট কে পাবেন, একটু পরে তার নাম ঘোষণা করা হবে। আপনারা অনেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন হচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মাঝে একটা ভালো কাজ করে ফেলেন ভাইয়া, সেটা হচ্ছে কি আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। দেখেন কিন্তু একটা লাইভ শেয়ার করতে আপনার কিন্তু কোনো টাকা পয়সা নষ্ট হচ্ছে না,
ও আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনার বন্ধুকে একটা জিনিস জানার সুযোগ করে দিয়েছেন, আপনি তার এসএসসি প্রিপারেশনে তাকে সহযোগিতা করছেন। সো ভাইয়া অতি দ্রুত একটু হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দেন। আমি দেখতেছি আজকে আপনারা তেমন কেউ লাইভটা শেয়ার করেন নাই। ভাইয়া আমরা হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে 1 মিনিটের ভিতরে এটা আনসারটা ঘোষণা করব, তখন আমরা হচ্ছে আমাদের বিজয়ীকে সেটা ঘোষণা করব। ঠিক আছে, সো একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান, অতি দ্রুত জানান। আর লাইভটা অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আপনারা লাইভ শেয়ার করতেছেন না কেন? লাইভ শেয়ার করতে কি হচ্ছে আপনাদের টাকা পয়সা লাগে নাকি? একটা ভালো কাজ করবেন, এখানেও যদি এতবার বলা লাগে তাহলে হবে? বলেন ভাইয়া, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা, বাবলু বলতেছে তার নাকি এখনো কনফিউশন কাজ করতেছে, বাস্তব বাস্তব নিয়ে কোনো সমস্যা নাই ভাই, এটা আবার এক্সপ্লেন করে দিব, আশা করি তখন বুঝবেন ক্লিয়ারলি। তার আগে আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে দেখি এটা মূলত কি বাস্তব নাকি অবাস্তব। আমি সংখ্যাটা দিলাম হচ্ছে -√2। এটা একটা কি বাস্তব সংখ্যা নাকি হচ্ছে গিয়ে অবাস্তব সংখ্যা? ভাই আমি একটু আগে বলছিলাম বাস্তব আর অবাস্তব নির্ণয় করার জন্য আপনার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনি ওই সংখ্যাটাকে বর্গ করে দিবেন। ওই সংখ্যাটাকে বর্গ করে দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কি বাস্তব নাকি অবাস্তব। এখন আসেন আমি -√2 এটা যদি আমি প্রথমে বর্গ করে দিই, বর্গ করতেছি জানি, এখন আমাদের যে কোনো নেগেটিভ কিছুকে বর্গ করলে সেটা পজিটিভ হয়ে যায়। আর √2 কে যদি আপনি বর্গ করেন স্কয়ার, আর হচ্ছে গিয়ে রুটে যদি আপনি ব্যানিশ করেন তাহলে এখানে শুধু থাকবে আমাদের কি 2 থাকবে। একটু আগে আমি বলছি বর্গ করার পরে যদি আমাদের মানটা আপনার ধনাত্মক থাকে, বর্গ করার পরে মানটা যদি আমাদের ধনাত্মক থাকে তাহলে আপনি সংখ্যাটাকে বলবেন বাস্তব সংখ্যা। আর বর্গ করার পরে যদি আপনার মানটা নেগেটিভ বা ঋণাত্মক থাকে তাহলে আপনি ওই সংখ্যাকে বলবেন অবাস্তব সংখ্যা। এখন দেখেন আমাদের এই যে -√2 কে বর্গ করার পরে আমরা মান পাইছি কত? +2, অর্থাৎ ধনাত্মক। তাহলে আমরা এই যে -√2 এটাকে বলবো বাস্তব সংখ্যা। আপনারা অনেকে এটাকে ভুল আনসার দিছেন, আপনারা সবাই এইখানে মাইনাস দেখে বলতেছেন এটা হচ্ছে কি আমাদের অবাস্তব সংখ্যা। মূলত বাস্তব নাকি অবাস্তব সেটা আপনারা বুঝবেন হচ্ছে গিয়ে বর্গ করার পরে, বর্গ করার আগে না। আশা করছি এবার আপনাদের সবাই ক্লিয়ার হয়ে গেছে। ব্যাক একটু কমেন্ট করে জানান আপনারা হচ্ছে বুঝছেন কিনা, আর কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে আমি আরেকবার বলবো, আপনারা যতবার বুঝবেন না ভাইয়া ততবার বুঝাবো, ঠিক আছে? বাবলু কমেন্ট করছে বাস্তব মনে হয়। বাস্তব মনে হয় এটা আবার কেমন কমেন্ট? ক্লিয়ারলি আনসার দিতে হবে, ঠিক আছে? হয় হ্যাঁ এর পক্ষে থাকবেন, না হয় না এর পক্ষে থাকবেন। হ্যাঁ না এর মাঝামাঝি অবস্থা থাকা যাবে না, ঠিক আছে? সো হচ্ছে কি ক্লিয়ারলি আনসার দিতে, ভাইয়া বাস্তব অথবা অবাস্তব, অথবা ভাইয়া বুঝি নাই, বাস্তব মনে হয়, অবাস্তব মনে হয়, এই টাইপের আনসার দিলে ম্যাথে ভালো করতে পারবেন না। ম্যাথ হচ্ছে ক্লিয়ার কাট বিষয়, অ্যাকুরেট আনসার না করলে আপনি এখান থেকে মার্কস পাবেন না। এটা বাংলা না, এটা ইংরেজি না যে আপনি কিছু লিখছেন টিচার মার্কস দিয়ে দিবে। অ্যাকুরেট না হলে আপনি এখানে মার্কস পাবেন না। হ্যাঁ, এমডি রাজীব আহমেদ আপনি সবার আগে কমেন্ট করছেন, ভাইয়া আপনার কমেন্ট করছি, আপনি সঠিক আনসার দিয়েছেন, আপনি ভাইয়ের পক্ষ থেকে একটা চকলেট পাবেন, ঠিক আছে? আপনি অবশ্যই অর্জনের হচ্ছে পেজে আপনি হচ্ছে গিয়ে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনি এটা জানাবেন যে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে একটা চকলেট পাই, আমি ওনার ক্লাসে সঠিক আনসার দিছিলাম। ওকে ভাইয়া, অনেক কথাবার্তা হইলো, এখন হচ্ছে আমাদের আজকের যে চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। বাস্তব সংখ্যা নিয়ে কথা বলতে গেলে আমাদের মূলত বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে কথা বলতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন মূলত ভাইয়া, আপনারা লেখাটা ক্লিয়ারলি বুঝতেছেন কিনা একটু জানাবেন, অন্যান্য লেখা বুঝতেছেন কিনা। বাস্তব সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গিয়ে আমাদের মূলদ, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের অমূলদ। দেখেন তো লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ারলি।
তাহলে আমাদের বাস্তব সংখ্যাটা হচ্ছে গিয়ে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখন আপনাকে প্রথমত বুঝতে হবে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। আসলে আমরা প্রথমত মূলদ সংখ্যাতে যাই, এরপর অমূলদে যাব। মূলদ সংখ্যা মূলত কি? পি বাই কিউ আকারের, পি বাই কিউ আকারের, পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে আপনি মূলদ সংখ্যা বলবেন। যেখানে পি কি এবং কিউ কি, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাহলে পি বাই কিউ আকারে যদি, অর্থাৎ আপনি ভগ্নাংশ আকারে যদি কোনো একটা সংখ্যাকে প্রকাশ করতে পারেন, তাহলে ওই সংখ্যাটাকে আপনি বলবেন মূলদ সংখ্যা। পি বাই কিউ এর মাঝে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান শূন্যের সমান হতে পারবে না। যে সংখ্যাগুলোকে আপনি এই আকারে প্রকাশ করতে পারবেন, অর্থাৎ পি বাই কিউ আকারে, তাকে আপনি বলবেন মূলদ। আর যাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, তাকে বলবেন হচ্ছে গিয়ে অমূলদ। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে আমরা বলবো মূলদ, পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারলে আমরা বলবো অমূলদ। যেখানে পি আর কিউ এর পরিচয় কি? পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যার আলোচনা একটু পরে আসতেছে, একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এখন আমাদের পরীক্ষায় প্রায় সময় এমসিকিউতে আসে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা বা নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন ভাই আমি সাধারণত কাউকে মূলদ কি সেটা পড়াই না, আমি পড়াই অমূলদ কোনগুলা। কারণ অমূলদ পড়লে হচ্ছে গিয়ে আপনার মূলদ গুলা পড়া হয়ে যায়, কারণ মূলদ সংখ্যার পরিমাণ হচ্ছে গিয়ে একটু বেশি বা অনেকগুলা টাইপস মুখস্থ করা লাগে, এই জন্য আমি মূলদ কাউকে পড়াই না, আমি পড়াই অমূলদ দেখতে কোনগুলা। যেগুলো অমূলদ সেগুলোকে আপনি মনে রাখলে হচ্ছে গিয়ে আপনি মূলদ গুলা বুঝতে পারবেন। আমাদের মূলদ হচ্ছে গিয়ে দুইটা টাইপ থেকে আসে। একটা হচ্ছে ভাইয়া যে সংখ্যাগুলা পূর্ণ বর্গ না, পূর্ণ বর্গ না। এখন পূর্ণ বর্গ মূলত ব্যাপারটা কি? সাপোজ ভাইয়া 2 কে যদি আপনি বর্গ করেন হচ্ছে গিয়ে 4, তাহলে আপনি যদি 4 কে বর্গমূল করেন মানে রুট করেন, তাহলে আপনি কত পাবেন? 2 পাবেন। এই বর্গ কি আর বর্গমূল কি আজকে ক্লাসে আলোচনা আছে, আমাদের আরেকটু পরে, ঠিক আছে, তখন আমি আলোচনা করব। এরপর ভাইয়া খেয়াল করেন, আপনি 3 কে যদি বর্গ করেন, 3 স্কয়ার মানে কত হয় আমাদের? 9। তাহলে এই 9 কে আমরা রুট বা বর্গমূল করলে কি পাবো? 3 পাবো। এরপর ব্যাখ্যা আপনি যদি 4 কে হচ্ছে গিয়ে আপনি বর্গ করেন মানে 4 স্কয়ার ইকুয়াল টু 16, তাহলে এই 16 কে বর্গমূল করলে আপনি পাবেন হচ্ছে গিয়ে 4। দেখেন তো এই যে এই সংখ্যাগুলোকে, এই যে 4 কে, তারপর হচ্ছে কি আপনার 9 কে, তারপর হচ্ছে আপনার 16 কে আপনি হচ্ছে কি যখন বর্গ বা রুট, বর্গমূল বা রুট করছেন, তখন আপনি একটা পূর্ণ সংখ্যা পাইছেন। যখনই আপনি বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা পান, তখন এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আর যদি আপনি পূর্ণ সংখ্যা না পান, তাহলে তাকে পূর্ণবর্গ বলা যায় না। সাপোজ ধরেন ভাই আপনি √5 বের করতেছেন, √5 মূলত কি আমাদের 2 পয়েন্ট সামথিং না, অর্থাৎ দশমিকের পরে আরো আমাদের কয়েকটা সংখ্যা আছে। √3 মানে কি আমাদের 1.7 সামথিং না, অর্থাৎ দেখেন পূর্ণ না, এগুলো দশমিক আপনার বা খণ্ডিত আকার হয়ে গেছে। তাহলে এই যে এগুলোকে বলা হয় পূর্ণবর্গ নয়। এখন ভাইয়া অমূলদ হচ্ছে কি আমাদের দুইটা ভাগ, একটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, আরেকটা হচ্ছে কি আমাদের অসীম দশমিক, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। এই দুইটা জায়গা থেকে আমাদের অমূলদ সংখ্যা আসে, এই দুইটা জায়গা থেকে আমাদের অমূলদ সংখ্যাগুলো আসে। এখন পূর্ণবর্গ নয় মানে কোনগুলা, অর্থাৎ যেগুলোকে আপনি বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবেন না, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের পূর্ণবর্গ নয় সংখ্যা। এখন তাহলে √3, √5, √7। আর অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলা? অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে গিয়ে দশমিকের পরে আপনার অসংখ্য 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 আপনার উপাদান থাকে বা অঙ্ক থাকে। সাপোজ আমি 1.7324567 এইভাবে যাইতেছে যাইতেছে, আপনি কতটুকু দেখেছেন আপনি সেটা জানেন না। তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে আপনি বলবেন হচ্ছে গিয়ে আপনার অমূলদ সংখ্যা। এই দুইটা টাইপ শুধু মনে রাখলে আপনার চলবে। এইটার বাইরে আপনি যা পাবেন, এটার বাইরে আপনি যাই পাবেন সবই কি সংখ্যা? আমাদের মূলদ সংখ্যা।
সাপোজ আমি এখন আপনাদেরকে একটা সংখ্যা লিখি, কয়েকটা সংখ্যা লিখি, কোনটা মূলদ কোনটা অমূলদ হচ্ছে কি আমরা এখন একটু পরে করব। আমি লিখতেছি হচ্ছে গিয়ে 3/4। আমি হচ্ছে গিয়ে লিখলাম আপনার রুট ওভার হচ্ছে গিয়ে 11। আমি হচ্ছে গিয়ে লিখলাম আপনার রুট ওভার 16/4। আমি হচ্ছে লিখলাম 3 কিউবিক রুট আমাদের হচ্ছে 27/9। আমি হচ্ছে গিয়ে লিখলাম 1.3 পুনঃপণিক। পুনঃপণিকের ব্যাপারটা এখন আপনারা অনেকেই জানেন না, এগুলো আমরা একটু পরে আলোচনা করবো, এগুলো আমাদের পরে আসতেছে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা হচ্ছে গিয়ে আমাদের মূলদ আর কোনটা অমূলদ আপনি কিভাবে বুঝবেন? মূলদ অমূলদ বোঝার জন্য আমাদের এই যে টেকনিকটা হচ্ছে গিয়ে p/q আকারে প্রকাশ করা লাগবে, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা লাগবে, যেখানে আমাদের q এর মানটা 0 এর সমান হইতে পারবে না। এখন আমরা যদি প্রথমটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করি 3/4। 3 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা, তাহলে হচ্ছে গিয়ে এই যে পূর্ণ সংখ্যার অনুপাত যেখানে এই যে কিউ এর মানটা বা ভগ্নাংশের হরে যে আছে, অর্থাৎ ভাইয়া যদি আপনি এভাবে একটা রেখার উপরে একটা সংখ্যা লিখেন, নিচে আরেকটা সংখ্যা লিখেন, নিচেরটাকে বলা হয় হর আর উপরেরটাকে বলা হয় আপনার লব। এই যে হরের মান যদি নট ইকুয়াল টু 0 হয়, এই যে আমাদের দেখেন হরের মান নট ইকুয়াল টু 0 এবং আপনি p/q আকারে প্রকাশ করতে পারতেছেন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এরপরে খেয়াল করেন রুট ওভার হচ্ছে গিয়ে 11। আমরা যদি রুট ওভার 11 হচ্ছে গিয়ে 3 পয়েন্ট সামথিং আকারে আসতেছে, তার মানে আমাদের এটা কি না? পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ না হলে এটাকে আমরা কি সংখ্যা বলি? অমূলদ সংখ্যা বলি। এরপর আসে আমাদের রুট ওভার 16/4। এখন রুট ওভার 16/4 মূলত কি? রুট ওভার 16/4 কে আমরা এভাবে রুট আলাদা করে লিখতে পারি না। রুট ওভার 16/4। একটু আগে আপনি বলছেন যে রুট ওভার 16 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4 আর রুট ওভার 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের 2। তাহলে 4/2 আছে, এটাকে আপনি চাইলে কাটাকাটি করে 2 লিখতে পারেন। তাহলে দেখেন তো এই যে এটা আমাদের একটা কি সংখ্যা হয়ে গেছে? পূর্ণ সংখ্যা হয়ে গেছে, যেটা আমরা 2/1 লিখতে পারি। এই যে দেখেন p/q আকার হয়ে গেল। তারপরে এটা একটা আমাদের একটা কি সংখ্যা ছিল? এটা আমাদের মূলদ সংখ্যা। এরপরে খেয়াল করেন এই যে এইটা মূলত আমাদের কি? এইটা মূলত আমাদের কি? মূলত এই যে রুটের ভিতরে যে আমরা 3টা লিখি, এটা দ্বারা মূলত আমরা কি বুঝি? মূলত এটা দ্বারা আমরা বুঝি এখানে যত থাকবে তততম বর্গমূল। এখানে n থাকলে n তম বর্গমূল, এখানে 4 থাকলে 4তম বর্গমূল, 3 থাকলে 3তম বর্গমূল, বা এটা কিউবিক রুটও বলা হয়। যা হোক সেটাতে আমরা এখন যাচ্ছি না, একটু পরে যাবো ওই সব জায়গায়। এখন জাস্ট এটা একটু দেখেন, আমরা এই যে এখানে যদি n থাকে, ধরেন আপনার হচ্ছে গিয়ে রুট ওভার x আছে আর এই যে রুটের ভিতরে এখানে n আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁴1/n আকারে। অর্থাৎ এখানে যা থাকবে x এর উপর পাওয়ার 1 তত হবে, তাহলে x⁴1/n আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো 27/9, আর এইখানে পাওয়ারে আসবে আমাদের কত? 1/3। এরপরে হচ্ছে কি আমরা এখানে 27 কে আমরা লিখতে পারি 3 কিউব, আর 9 কে লিখতে পারি আমরা কত? আচ্ছা, আমরা এখানে 9 না দিয়ে 8 দিই, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে 8 কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে আপনার 2 কিউব, তাহলে হচ্ছে কি আমাদের এটার উপর পাওয়ার আছে 1/3। এখন এই যে 3 কিউবের উপরও পাওয়ার আছে আমাদের 1/3, আর হচ্ছে কি 2 কিউবের উপরও পাওয়ার আছে আমাদের 1/3। তো আমি এখান থেকে লিখতে পারি 2/3। এটার উপরে যে কিউবটাকে আমি একসাথে লিখলাম, এরপর তার উপর পাওয়ার ছিল আমাদের 1/3। পাওয়ারের সাথে পাওয়ার গুণ আকারে বসে সব সময়, পাওয়ারের সাথে পাওয়ার গুণ আকারে বসে। তাহলে 3 এর সাথে 3 যদি আমরা কাটাই করি, তাহলে কত পাবো? আমাদের শুধুমাত্র 3/2 পাবো। দেখেন এই যে এই সংখ্যাটাকে আমরা p/q লিখতে পারতেছি কিনা? তাহলে এটাও হচ্ছে আমাদের কি সংখ্যা? এটা হচ্ছে গিয়ে আমাদের মূলদ সংখ্যা। এরপর পুনঃপুনিক যুক্ত, যে এটাকে বলা হয় পুনঃপুনিক। এটা কিভাবে আসে একটু পরে আমি দেখাবো। পুনঃপুনিক যুক্ত সকল সংখ্যাকে বলা হয় আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, তাহলে এইখানে আমরা প্রত্যেকটাই মূলদ পাইছি, শুধু একটা ছাড়া, এই যে √11 ছাড়া বাকি সবই হচ্ছে গিয়ে আমাদের মূলদ সংখ্যা। এখন ব্যাকে একটু কমেন্ট করে জানান আপনারা মূলদ অমূলদ নির্ণয় ব্যাপারটা বুঝছেন কিনা। মূলদ অমূলদ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে ব্যাকে হচ্ছে গিয়ে একটু কমেন্ট করে জানান, ভাই আবার বুঝে দিব।
বর্গ, বর্গমূল এইগুলা নিয়ে আমাদের আলোচনা সামনে আছে। তবু আমাদের যেহেতু এখানে এক্সাম্পলে চলে আসছে, আমি একটু বলার চেষ্টা করছি, এটা কিন্তু এখনো পুরোপুরি লেকচার দিই নাই। বর্গমূল, বর্গ এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে পরবর্তীতে। তাহলে ভাইয়া আমাদের বাস্তব সংখ্যার দুইটা পার্ট, একটা মূলদ আর একটা অমূলদ। আমাদের অমূলদ আলোচনা এখানে শেষ, অমূলদের আর কোনো আলোচনা নেই। জাস্ট পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে আমাদের অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, এই দুইটা প্যাটার্নে শুধু আমাদের অমূলদে আছে, আর কোনো প্যাটার্ন নাই। এখন আমাদের আলোচনা হচ্ছে মূলদ নিয়ে। মূলদ নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আসে, আমরা আস্তে আস্তে মূলদ নিয়ে আলোচনা করব। ভাইয়া আপনাদের হচ্ছে গিয়ে কারো কোনো সমস্যা ছিল একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আপনারা মূলদ অমূলদ নির্ণয় বুঝছেন কিনা, মূলদ অমূলদ নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আমরা অনেকে জানি আপনার কলেজে পড়ে বা হচ্ছে আপনার হায়ার লেভেলে পড়তেছে, অনেকে মূলদ অমূলদ নিয়ে আপনার কনফিউশন থাকে। আশা করি আপনাদের আর কারো কোনো সমস্যা নাই, যদি থাকে ব্যাগে আরেকবার জানান, ব্যাগ বুঝাই দিব। আমি কি পরবর্তী হচ্ছে টপিকসে চলে যাব? একটু কমেন্ট করে জানান। মূলদ অমূলদ থেকে কিন্তু আমাদের সিকিউ প্রায় সময় আসে, সরি এমসিকিউ প্রায় সময় আসে, যে নিচের কোনটি অমূলদ বা মূলদ সংখ্যা। ভাইয়া একটু জানান আপনাদের হচ্ছে গিয়ে মূলদ অমূলদ নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া আপনারা দেখছি এখনো ভাইয়া লাইভ ক্লাসটা শেয়ার করেন নাই, কাইন্ডলি লাইভ ক্লাস শেয়ার করে দেন, ঠিক আছে? ভালো কাজটা করে ফেলেন, ভালো কাজ করতে এত সময় কেন লাগাইতেছেন আপনারা? হুম, অতি দ্রুত ভালো কাজটা করে ফেলেন, লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। শুধু আপনি পাস করলে হবে? আপনি কলেজে যাবেন, বন্ধু কি স্কুলে পড়ে থাকবে? তো শেয়ার করে দেন, শেয়ার করে দেন অতি দ্রুত। আচ্ছা ভাইয়া, মূলদ অমূলদ আমি আরেকবার বলতেছি। মূলদ হচ্ছে গিয়ে পি বাই কিউ আকারের একটা সংখ্যা, যেখানে পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা, এবং যেখানে কিউ এর মানটা শূন্যের সমান হতে পারবে না। আর অমূলদ মানে কি আমাদের, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এখন অমূলদ সংখ্যা কোনগুলা? যেগুলা পূর্ণবর্গ নয় আর যেগুলো অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। পূর্ণবর্গ নয় কেমন? যেমন এই যে আমাদের √3, এটা আমাদের বর্গমূল করলে আমাদের মান হয় 1.7 সামথিং। যেমন √5 আমাদের বর্গমূল করলে হয় 2 পয়েন্ট সামথিং। যেগুলো আমাদের পূর্ণবর্গ না, মানে বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা আসে না। আপনি √4 কে যদি আপনি বর্গ করেন তাহলে কত হয়? আমাদের বর্গমূল করলে কত হয়? আর √4 হচ্ছে গিয়ে আমাদের 2 স্কয়ার, তাহলে এটা আমরা কি লিখতে পারি? আপনার স্কয়ার রুটে কাটলে কি থাকবে? আমাদের শুধু 2 থাকবে। দেখেন এই যে আপনি বর্গ 4 কে বর্গমূল মানে রুট করার পরে আপনি মান পাইছেন 2, পূর্ণ সংখ্যা পাইছেন। এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, আর এগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর অমূলদ আর কি আছে আমাদের? অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। সাপোজ দশমিকের পরে অঙ্ক সংখ্যা হচ্ছে আপনার অসীম পর্যন্ত আপনি জানেন না, তাহলে এটাকে আপনি বলবেন অমূলদ সংখ্যা, এগুলোকে আপনি বলবেন অমূলদ সংখ্যা। আসেন ভাই আমরা আমাদের পরবর্তী হচ্ছে গিয়ে পরবর্তী যে টপিকস ওইখানে চলে যাই। আমাদের এখন হচ্ছে ভাই আমরা মূলদ সংখ্যা নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিস্তারিত আলোচনা হবে বাকি মূলদ সংখ্যাকে নিয়ে। মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি সেটার এক্সপ্রেশন তো দিছি আমরা। এখন আমরা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যার প্রকারভেদটা পড়বো। মূলদ সংখ্যার প্রকারভেদ, মূলদ সংখ্যাকে ভেঙে কি কি লেখা যাচ্ছে। আচ্ছা আসেন, এখন আমাদের মূলদ সংখ্যাটা হচ্ছে গিয়ে আমাদের দুইটা ভাগে বিভক্ত। মূলদ সংখ্যাটা আমাদের কটা ভাগে বিভক্ত? দুইটা। দুটা কি কি? একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা,
একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ভগ্নাংশ সংখ্যা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। এখন খেয়াল করেন আমাদের পূর্ণ সংখ্যা কি আর হচ্ছে গিয়ে ভগ্নাংশ সংখ্যা কি। হ্যাঁ, পূর্ণ সংখ্যা কি আমাদের? পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে অখণ্ড সংখ্যা, যেটা আপনার যেখানে ভাগকৃত কোনো অংশ নাই। এখন পূর্ণ বলতে কেমন বুঝেন আপনি? পুরোপুরি থাকা বুঝেন না? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কোনো একটা সংখ্যা পুরোপুরি থাকা। যেমন ভাই আমি যদি 2 লিখি, 3 লিখি, -3 লিখি, তারপর হচ্ছে গিয়ে -4 লিখি, 0 লিখি, 1 লিখি, আমি যাই লিখতেছি না দেখেন আপনি সবগুলা সংখ্যা পূর্ণ আকারে আসছে। 2 মানে পুরোপুরি 2 চলে আসছে, 3 মানে পুরোপুরি 3 চলে আসছে, -3 মানে পুরোপুরি -3 আসছে। কিন্তু ভাই আমি যদি একটা সংখ্যা লিখি 2.1, তা দেখেন এখানে আমাদের 2 আসছে, তার সাথে আমাদের হচ্ছে কি আরেকটা 0.1 যোগ হয়ে গেছে, মানে এইখানে পুরোপুরি সংখ্যাটা না, এটা খন্ড হয়ে গেছে, পূর্ণ আকারে নাই। চলো আমি 3.5 লিখছি, আমাদের 3 চলে আসছে, সাথে 0.5ও চলে আসছে, মানে আমাদের এটা পুরোপুরি নাই, আপনার হচ্ছে কি অংশ কমে চলে আসছে। এই যে ভাইয়া যে সকল সংখ্যাগুলোর ভিতরে আপনি দশমিক ইউজ করেন সেগুলো হচ্ছে আমাদের খণ্ডিত সংখ্যা, সেগুলো আমাদের কি সংখ্যা? খণ্ডিত সংখ্যা। আর যেখানে আমাদের দশমিক নাই, পুরোপুরি আকারটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অখণ্ড সংখ্যা। এখন ভাইয়া মনে রাখবেন, সকল ধনাত্মক, ঋণাত্মক এবং হচ্ছে গিয়ে শূন্য সহ যতগুলা হচ্ছে গিয়ে আপনার অখণ্ড সংখ্যা আছে সবগুলোকে বলা হয় আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে কি কি বলুন তো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আপনার বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখন পূর্ণ সংখ্যাগুলো কি কি হতে পারে? এই যে 2, 3, -3, -4, 0, 1, এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুটো হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা ধনাত্মক না ঋণাত্মক, এটা হচ্ছে একটা নিউট্রাল সংখ্যা। আর 1টা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ শুধু পূর্ণ সংখ্যা নিয়ে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে ব্যাগে কমেন্ট করে জানান। এরপরে আমরা যাব হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা মূলত কি? হুম, ভাইকে একটু কমেন্ট করে জানান হচ্ছে কি আপনাদের পূর্ণ সংখ্যা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। এরপর আসেন তাহলে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে আমরা বুঝে গেছি, যেগুলো পূর্ণ আকারে থাকবে এগুলো পূর্ণ আকারে থাকবে না, দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে আমাদের হর আর লব আকারে, আর একটা হচ্ছে কি আমাদের দশমিক আকারে। আসলে আমাদের হচ্ছে গিয়ে ধরেন কি কি হতে পারে এখানে? 4.5, 3/5, 7/2, তারপর হচ্ছে 3.1, 3.4, এই টাইপের যেগুলো আপনার খণ্ডিত আকারে থাকবে সেগুলোকে আমরা বলবো ভগ্নাংশ সংখ্যা। এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার প্রকারভেদ এবং হচ্ছে গিয়ে আমাদের ভগ্নাংশ সংখ্যার প্রকারভেদ। শুরুতে আমরা পূর্ণ সংখ্যাটা শেষ করি, এরপর আমরা ভগ্নাংশ সংখ্যাতে আসবো। আসলে আমাদের পূর্ণ সংখ্যার প্রকারভেদটা কি কি আছে? এখন ভাইয়া আমাদের পূর্ণ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। সাধারণত পূর্ণ সংখ্যাটাকে কবে ভাগ করতেছি? দুই ভাগে। দুইটা ভাগ কি কি? পূর্ণ সংখ্যার দুইটা ভাগে, একটা হচ্ছে গিয়ে আমাদের ঋণাত্মক সংখ্যা, আমাদের ঋণাত্মক সংখ্যা, আরেকটা আমরা হচ্ছে পড়তেছি হচ্ছে গিয়ে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এখন ভাইয়া পূর্ণ সংখ্যার ভিতরে ঋণাত্মক কোনগুলা আর হচ্ছে গিয়ে অঋণাত্মক কোনগুলা? ঋণাত্মক মানে হচ্ছে গিয়ে যাদের সাথে মাইনাস থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের ঋণাত্মক সংখ্যা, আর অঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে আমাদের যাদের সাথে মাইনাস থাকবে না। তাহলে অঋণাত্মক সংখ্যা কোনগুলা? -1, -2, -4, -5, বা একটা আরো হইতে পারে।
আর অঋণাত্মক কোনগুলা, যাদের সাথে আমাদের হচ্ছে গিয়ে কি থাকবে না, আমাদের হচ্ছে গিয়ে মাইনাস থাকবে না, তার মানে 0 1 2 3 4 5 এভাবে আরো থাকতে পারে। আচ্ছা, এরপর আসেন তাহলে আমাদের হচ্ছে আপনারা ঋণাত্মক সংখ্যা বুঝলেন, ধনাত্মক অঋণাত্মক সংখ্যাও বুঝলেন। এখন অঋণাত্মকটাকে আমরা আবার ভাগ করতে পারি। অঋণাত্মককে ভাগ করলে আমাদের কি কি আসে একটু খেয়াল করেন। অঋণাত্মককে ভাগ করলে আমাদের কি কি আসবে? অঋণাত্মককে ভাগ করলে আমাদের কি কি আসে একটু খেয়াল করেন। অঋণাত্মককে ভাগ করলে আমরা হচ্ছে গিয়ে পাবো, আপনার প্রথমত হচ্ছে গিয়ে শূন্য, শূন্য পাবো, ধনাত্মক পাবো, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে পাবো। কি কি পাবো বলুন তো? আমরা শূন্য পাবো, ধনাত্মক সংখ্যা পাবো, স্বাভাবিক সংখ্যা পাবো। শূন্য মূলত তো শূন্য আপনারা জানেন। এরপরে ধনাত্মক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 এভাবে ডট ডট দিয়ে আছে। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা? মূলত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকেই কি বলা হয়? আমাদের স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে যা আছে একেবারে আপনার অসীম পর্যন্ত গেলে যে সংখ্যাগুলো আপনি পাবেন সেগুলো আমাদের হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আপনার কি সংখ্যা বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই গেল আমাদের ঋণাত্মক সংখ্যা আর হচ্ছে গিয়ে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মকটা তিনটা ভাগে বিভক্ত, আমাদের শূন্য, ধনাত্মক, স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন খেয়াল করেন, শূন্যকে আমরা কি বলতে পারি? শূন্যকে আমরা অঋণাত্মক বলতে পারি। আমাদের যে ওয়ানকে আমরা কি বলতে পারি? ওয়ানকে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারি, অঋণাত্মক সংখ্যা বলতে পারি, ওয়ানকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। এখন আমি এই ব্যাপারটা আপনাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে বুঝাবো, যে এই শুধু পূর্ণ সংখ্যার প্যাটার্নটা আমি আপনাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে বুঝাবো। একটু খেয়াল করেন, এই যে পূর্ণ সংখ্যার জন্য আমরা একটু সংখ্যা রেখাটা ইউজ করি, তাহলে আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝবেন। সংখ্যা রেখার সাথে আপনারা সবাই আশা করি পরিচিত। মূলত আমরা সংখ্যার অবস্থান নির্ণয় করি যে রেখার মাধ্যমে, সেটাকে সংখ্যা রেখা বলা হয়। কারণ এইখানে আমাদের একটা ফিক্সড পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের 1 0। আর এই 0 যেই বিন্দুতে অবস্থিত তার ডানে হচ্ছে কি আমাদের ধনাত্মক মান, আর তার বামে হচ্ছে কি আমাদের ঋণাত্মক মান। তাহলে এইখানে হচ্ছে আমাদের 1 2 3 4 এভাবে ক্রমে যেতে থাকবে। আর বাম পাশ হচ্ছে -1 -2 -3 -4। এখন আসে আমাদের হচ্ছে যেই আমরা পূর্ণ সংখ্যার যে প্রকারভেদটা পড়ছি সেটা আমরা এখন একটু লিখবো। দেখেন, এই যে শূন্য থেকে শুরু করে এই পাশে যা আছে সবগুলো আমাদের কি সংখ্যা? অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এরপরে ভাই আমাদের শূন্যের বাম থেকে, শূন্য না কিন্তু শূন্যের একেবারে নিকটবর্তী থেকে বাম থেকে শুরু হয়ে বাম দিকে যত দিকে আমাদের অগ্রসর হবে এগুলোকে বলি আমরা শুধুমাত্র কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। এরপরে আসে আমাদের যে অঋণাত্মকে আমাদের তিনটা ভাগ ছিল, অঋণাত্মকে আমাদের তিনটা ভাগ ছিল। কি কি সেগুলো? আমাদের সেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রথমত হচ্ছে এখানে শূন্য ছিল একটা। এরপর হচ্ছে আমাদের যে শূন্য থেকে শুরু করে এইদিকে সকল অখণ্ড পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় আপনার কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, বা হচ্ছে গিয়ে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি কিন্তু ভাই এই যে এখানে পয়েন্ট বিন্দুগুলো কিন্তু আলোচনা করতেছি না, আমি জাস্ট পূর্ণ সংখ্যা দেখাচ্ছি। আপনারা অনেকে এটা মনে করেন যে ভাইয়া এই যে এখানে আমাদের ধরেন 0.5 আছে যে এই অংশে, তাহলে 0.5টা কি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে? অবশ্যই না। এটা কি আমাদের স্বাভাবিক সংখ্যা হবে? অবশ্যই না। এখানে কিন্তু আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা দেখাচ্ছি। এটার অভ্যন্তরে যে পয়েন্টের বিন্দুগুলো আছে ওগুলো আপনাদের আসবে না, ঠিক আছে? তাহলে ভাইয়া এই যে শূন্য সহ ডান পাশে যা আছে সব হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা, আর শূন্য বাদ দিয়ে শূন্যের বামে যা আছে সব হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যার প্রকারভেদ হচ্ছে আমাদের তিনটা টাইপ আছে, আমি তিনটা টাইপ আপনাদেরকে দেখা দিলাম। আশা করছি আপনাদের পূর্ণ সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি থাকে ব্যাকে একটু কমেন্ট করে জানান। অনেকক্ষণ আপনাদের কমেন্ট পড়তেছি না, দেখি কারা কারা আছেন আমাদের সাথে। আমি দেখতেছি আমার ফ্রেন্ড লিস্ট থেকে আমার একাধিক বন্ধু জয়েন হয়েছে, একাধিক বড় ভাই ছোট ভাইরা জয়েন হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই লাইভ ক্লাসে থাকেন, ক্লাসটা হচ্ছে কি আমাদের সাথে এনজয় করেন, ঠিক আছে?
আমাদের সাথে লাইভ ক্লাসে এই মুহূর্তে প্রায় 20+ স্টুডেন্ট আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেছি আজকে আপনারা হচ্ছে গিয়ে লাইভ ক্লাসটা খুবই কম সংখ্যক মানুষের শেয়ার দিচ্ছেন। বুঝলাম না কেন আপনারা কম শেয়ার দিচ্ছেন। ভাইয়া পূর্ণ সংখ্যা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা হচ্ছে গিয়ে একটু কমেন্ট করে জানান। আর ক্লাসে একটু শেয়ার করে দেন, লাইভ ক্লাসে একটু শেয়ার করে দেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করেন আসার জন্য ক্লাসে। আমাদের হচ্ছে কি আজকে খুব ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে। আচ্ছা, তাহলে আপনাদের কাছে আমাদের এখন আরেকটা কুইজের পরীক্ষা নিব। ঠিক আছে, আমাদের প্রথম হচ্ছে গিয়ে কুইজ থেকে পুরস্কার বিজয়ী হচ্ছে আমাদের রাজীব। আর আমাদের দেখে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এখন আমাদের দ্বিতীয় কুইজ হবে, দেখি কে আমাদের হচ্ছে গিয়ে উইন হয়। দেখা যাক পরবর্তী চকলেটটা কে প্রায়, দেখা যাক। আমাদের হচ্ছে গিয়ে জাস্ট বলতে হবে, আমি একটা সংখ্যা লিখবো, আপনাদেরকে বলতে হবে যে এটা কি সংখ্যা। ভাইয়া এখানে দুইটা সংখ্যা লিখছি, হচ্ছে কি একটা 4/2 আর একটা হচ্ছে আমাদের -3। আপনাদেরকে বলতে হবে কোনটা কি সংখ্যা। তাড়াতাড়ি বলেন ভাইয়া। যে প্রথমে বলতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে একটা চকলেট থাকবে, ঠিক আছে? অতি দ্রুত বলে ফেলেন দেখি। একটু জানান আপনাদের হচ্ছে গিয়ে এখানে কোনটা কি সংখ্যা। চকলেট পাবেন কিন্তু এর পক্ষ থেকে। এই মুহূর্তের একটা অনুভূতি শেয়ার করি। আমার কাছে মনে হয় যে এটা আমার লাইফে অনেক বড় একটা অর্জন হতে পারে। আমি দেখতেছি আমার হচ্ছে গিয়ে টিচার আমার লাইভ ক্লাস দেখতেছে, কাজী জাফর সাদেক স্যার। আসসালামু আলাইকুম স্যার, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি স্যার। এর চাইতে বড় অর্জন আসলে হইতে পারে না, আমার এই টিচার আমার ক্লাস দেখতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমাদেরকে আজিজ আনসার দিচ্ছে হচ্ছে গিয়ে প্রথমটা ভগ্নাংশ সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। আচ্ছা ওকে, দেখি আরো কয়েকজন হচ্ছে গিয়ে আনসার দেন, দেখি পূর্ণ সংখ্যার ভিতর কোনটা কেমন পূর্ণ সংখ্যা ভাইয়া ক্লিয়ারলি বলতে হবে। একটু আগে বলছিলাম যে গণিত নিয়ে আপনার কোনো দোটানা থাকা যাবে না, ঠিক আছে? একেবারে ক্লিয়ার কাট আনসার করতে হবে।
আচ্ছা ওকে, আসেন ভাই, আমাদের কোনটা কি সংখ্যা, আপনারা অনেকে কারেক্ট আনসার দিয়েছেন। এখন হচ্ছে গিয়ে দেখেন আমার সাথে আসেন ভাইয়া, এখানে 4/2 ছিল। 4/2 কে যদি আমরা হচ্ছে গিয়ে কাটাকাটি করি শুধু কি পাবো ভাইয়া, 2 পাবো, যেটা একটা আমাদের একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আপনি বলতে পারেন। এটা -3 কোন জায়গাতে ছিল ভাইয়া আমাদের, এই যে এখানে না -3 ঋণাত্মক সংখ্যা না, এটা পূর্ণ সংখ্যা, এরপরে আমাদের মাইনাস আছে এর সাথে, এটা আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা একটা ঋণাত্মক সংখ্যা। কেবল লব বাই হর আকার থাকলে ভগ্নাংশ বলতে পারবেন না, ঠিক আছে। আর যদি আপনার লব বাই হরের লঘিষ্ঠ আকারটা থাকে তখন আপনি সেটাকে ভগ্নাংশ বলতে পারবেন। এটা কিন্তু আপনার ভগ্নাংশ আকারে আমি লিখছি, বলতে এটা ভগ্নাংশ না, কারণ এটি করলে আপনার পূর্ণ আকারে চলে যায়। ওকে ভাইয়া, আমাদের হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার আলোচনা এখানে শেষ। আমরা হচ্ছে গিয়ে এখন আলোচনা করবো আমাদের ভগ্নাংশ সংখ্যা নিয়ে। এখন আমরা আলোচনা করবো আমাদের ভগ্নাংশ সংখ্যা নিয়ে। ভগ্নাংশ সংখ্যা মূলত আমাদের কি, ভগ্নাংশ সংখ্যাকে আমরা ভাইয়া আগে বলছি লব বাই হর আকার থাকবে, আর ভগ্নাংশ সংখ্যাকে আপনার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে আমাদের সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে গিয়ে আমাদের দশমিক ভগ্নাংশ। একটা আমাদের সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে গিয়ে আমাদের দশমিক ভগ্নাংশ। এখন আসলে আমাদের সাধারণ ভগ্নাংশ কি আর দশমিক ভগ্নাংশ কি। সাধারণ ভগ্নাংশ হচ্ছে গিয়ে যেখানে শুধুমাত্র লব বাই হর আকার থাকবে, লব বাই হর আকার থাকবে। এখন সাধারণ ভাষায় লব বাই হর আকার মূলত কি, ধরুন আমি হচ্ছে ভাইয়া লিখলাম আপনার 20 বাই হচ্ছে গিয়ে আমাদের ধরেন হচ্ছে গিয়ে 6 লিখলাম আমি, এরপর হচ্ছে গিয়ে আমি লিখলাম বা 22/4 লিখলাম, তারপর হচ্ছে গিয়ে আমি লিখতেছি ধরেন আপনার হচ্ছে গিয়ে 10/4, এরপর আমি হচ্ছে লিখলাম আপনার 2/3। এই যে আপনার হচ্ছে এগুলোকে অবশ্যই আপনার লঘিষ্ঠ আকারে লেখা যায়, কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে লেখা যায়। এই যে আপনি হর বাই লব আকারে যেখানে লিখছেন এগুলোকে বলা হবে আপনার সাধারণ ভগ্নাংশ। আর এই সাধারণ ভগ্নাংশের যে হর বাই লবের যে আকারটা সেটা যদি আপনি দশমিকে ট্রান্সফার করে নিয়ে যান তবে সেটাকে বলা হবে আমাদের দশমিক সংখ্যা বা হচ্ছে গিয়ে আমাদের দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দশমিক ভগ্নাংশ লিখি, তাহলে আপনারা কনফিউজ হবে না। সংখ্যা বা ভগ্নাংশ একই জিনিসই বোঝায়, তারপরে আমি ভগ্নাংশ লিখলাম। এখন খেয়াল করেন আমাদের সাপোজ যে ভাইয়া 2/3 আছে, 2/3 আছে, বা আপনার যে যে আপনার হচ্ছে কি এখানে 10/4 আছে, বা হচ্ছে আমাদের 22/4 আছে, এগুলোকে যদি আমি কোনোভাবে আপনার হচ্ছে গিয়ে দশমিকে ট্রান্সফার করে নিই তাহলে তখন সেগুলো আমাদের সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। কিভাবে, ধরেন হচ্ছে কি আমাদের 22/4 আছে, আমি যদি ভাগ করি 4×5 = 20, বিয়োগ করলে 2 থাকবে, দশমিক দিলে আপনার হচ্ছে কি একটা শূন্য দিলাম আমি এখানে, তাহলে আমাদের আবার 4×5 কত হবে আমাদের 20 হবে। তাহলে আমাদের এই যে এইটুকুর মান কত হয় আমাদের 5.5। অর্থাৎ এখানে আপনি লিখছেন হর বাই লব আকারে, সরি আপনার লব বাই হর আকারে, আর এখানে আপনি লিখছেন দশমিক আকারে। যেখানে আপনি দশমিক ইউজ করবেন সেটাকে আপনি বলবেন দশমিক ভগ্নাংশ, আর যেখানে আপনি দশমিক ছাড়া ইউজ করবেন সেটাকে আপনি বলবেন হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশ। তার মানে লব বাই হর আকার থাকলে হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। আচ্ছা ভাই, আমাদের কিন্তু সাধারণ ভগ্নাংশ আবার প্রকারভেদ আছে, আমি ওইখানে যাচ্ছি না, আমি দশমিক ভগ্নাংশের প্রকারভেদে যাচ্ছি, কারণ আমাদের দশমিক ভগ্নাংশের প্রকারভেদটা বেশি লাগবে। আচ্ছা, এটা দুইটা ভাগ মূলত কি কি, একটা হচ্ছে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। এখন আপনাদেরকে বলতে হবে যে সসীম কি অসীম কি। সসীম মূলত কি ভাইয়া, যেটা লিমিটেড জিনিস তাকে আমাদের বলা হয় সসীম। আর অসীম মানে কি, যেটা অপূরন্ত, যেটা শেষ আপনি জানেন না। তাহলে ভাইয়া আপনি কোন দশমিক ভগ্নাংশ সসীম নাকি অসীম আপনি কিভাবে বুঝবেন। সসীম আর অসীম বোঝার ওয়ে হচ্ছে গিয়ে একটা, যদি আপনার দশমিকের পরে আপনার অঙ্ক সংখ্যার লিমিট থাকে তাহলে সেটাকে আপনি বলবেন সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি আপনার দশমিকের পরে অঙ্ক সংখ্যা লিমিট না থেকে
অপূরন্ত হয়, কয়টা আছে আপনি সেটা জানেন না, তখন আপনি তাকে অসীম বলবেন। তাহলে আমাদের সসীম দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে গিয়ে দশমিকের পরে অঙ্ক সংখ্যার লিমিট, আর অসীম দশমিক ভগ্নাংশ মানে আমাদের কি, দশমিকের পরে অঙ্ক সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের আনলিমিট বা অসীম বা অপূরন্ত। এখন ভাইয়া আমাদের হচ্ছে গিয়ে সসীম থেকে আমাদের হচ্ছে গিয়ে 1.723, আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি 2.5 লিখতে পারেন, আপনি 3.1 লিখতে পারেন। এরপর আমরা অসীমের আরো এক্সাম্পল দিতে পারি যে 2.66 ডট 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 এভাবে যাইতে আছে যাইতে আছে। এখন ভাই আমাদের এই যে অসীম দশমিক ভগ্নাংশ আছে, এটার কিন্তু আপনার দুইটা টাইপ আছে। এই টাইপটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, একটু পরে আমি করাইলে আপনি বুঝবেন, ওইখান থেকে আমাদের ম্যাথ পরীক্ষায় প্রায় সময় আসে। ওকে ভাইয়া, আমাদের তাহলে আজকে প্রকারভেদ এইটুকু গেল। আমাদের এই যে আমাদের মূলত বাস্তব সংখ্যার প্রকারভেদ, প্রথমত ভাইয়া দুইটা ভাগে বিভক্ত, একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এরপর আমাদের অমূলদের তো কোনো কাজ নাই, কি কি অমূলদ হয় সেটা আমি আপনাদেরকে আগে বলছিলাম, আপনারা হচ্ছে যারা ক্লাসে ছিলেন না তার ভিডিওটা একটু পিছনের দিকে ব্যাক করলে দেখবেন। এরপর হচ্ছে কি আমাদের মূলদ হচ্ছে গিয়ে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। এরপর এই পূর্ণ সংখ্যা আবার হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা আর একটা হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা। আবার এই অঋণাত্মক সংখ্যা তিনটা ভাগে বিভক্ত, একটা শূন্য, একটা ধনাত্মক, একটা স্বাভাবিক। এরপর আমাদের ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। আবার আমাদের এই দশমিক ভগ্নাংশ দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে আমাদের অসীম দশমিক। এখন আমরা একটু আলোচনা করব অসীম দশমিক নিয়ে, অসীম দশমিক নিয়ে একটু আলোচনা করব, কারণ অসীম দশমিক থেকে আমাদের ম্যাথ আছে, এখান থেকে আমাদের ম্যাথ করতে হবে, সো হচ্ছে কি অসীম নিয়ে একটু আলোচনা করতে হবে। এখন ভাইয়া অসীমের যে আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার অভ্যন্তরে আছে, আর একটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যার অভ্যন্তরে আছে। আমি একটু আগে আপনাদেরকে অমূলদ সংখ্যার এক্সাম্পল দেওয়ার সময় বলছিলাম যে হচ্ছে গিয়ে অসীম অনাবৃত্ত সংখ্যা হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। তবে আমি এটা আপনাদেরকে একটু দশমিক সংখ্যার ভিতর বলতেছি যাতে আপনারা সহজে ব্যাপারটাকে বুঝেন। তাহলে আমাদের ভাইয়া অসীম দশমিক সংখ্যার দুইটা ভাগ আপনি প্রথমত বলতে পারেন, যদিও এটা আমাদের মূলের ভিতর কোনো কালে পড়ে না, তারপর আমি একটু জাস্ট বোঝানোর সুবিধাটা আপনাদেরকে বলতেছি। অসীম দশমিকের ক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমাদের অসীম আবৃত্ত দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সংখ্যাগুলো আমি লিখতেছি না, যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গার সংকুলন আছে, সেই জন্য আমি লিখতেছি না পুরোটা। আর হচ্ছে আমাদের অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। এখন এই আবৃত্ত বা অনাবৃত্ত ব্যাপারটা মূলত কি, এটা নিয়ে আমাদের মূল আলোচনা। এখন আমাদের অসীম আবৃত্ত হচ্ছে গিয়ে আপনার সামনে আমি একটা সংখ্যা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল বুঝাই। আমি এখানে একটা সংখ্যা লিখতেছি 1.232323 ডট 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 ডট, আমি আরেকটা সংখ্যা লিখলাম 1.6666 ডট 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 ডট, আমি আরেকটা সংখ্যা লিখলাম 2.354354354 ডট ডট ডট। এরপর আমি এইখানে অনাবৃত্তির জন্য হচ্ছে গিয়ে কয়েকটা সংখ্যা লিখতেছি 1.672814 ডট ডট ডট, 2.314167 ডট ডট ডট, আমি লিখতেছি 5.314201 ডট ডট ডট। এখন আপনি অবৃত্ত দশমিক বা অনাবৃত্ত দশমিক ব্যাপারটা মূলত কি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, একটু মনোযোগ দেন। আমাদের দেখেন আপনি যে একটু খেয়াল করেন ভাইয়া, এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে রিপিট কি হচ্ছে কিনা, 23232323 দেখেন আপনার প্রত্যেকটা টার্মে 232323 করে রিপিট হচ্ছে।
যদি এই টাইপের রিপিটেশন থাকে অথবা পুনরাবৃত্তি হয়, তখন এইগুলোকে আপনি আবৃত্ত বা পৌনঃপুনিক আকারে লিখতে পারেন। মূলত ব্যাপারটা কিভাবে লিখতে হয়? মূলত ব্যাপারটাকে লিখতে হয় যে অঙ্কগুলার পুনরাবৃত্তি হচ্ছে, মানে বারবার আসতেছে, আপনি সেই অঙ্কগুলোকে লিখে ফেলবেন। আমাদের এখানে আমাদের বারবার দেখছি 2 3 আসতেছে, 2 3 আসতেছে, 2 3 আসতেছে, তাহলে আমি এখানে 2 3 লিখলাম। এরপর যারা আপনার রিপিট হইতেছে বা বারবার আসতেছে, আপনি তাদের উপর দিয়ে একটা ডট দিয়ে দিবেন। মূলত এটা ডট না, এটাকে বলা হয় পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক দ্বারা আপনি বুঝতেছেন দশমিকের পরে 2 3 অঙ্কটা অসীম সংখ্যক বার আসতেছে, অর্থাৎ এইটা হচ্ছে কি আপনার এইভাবে ক্রমান্বয়ে আসতেছে 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 এইভাবে। যদি এই যে এই টাইপের কোন অঙ্ক আপনার দশমিকের পরে রিপিট হয়, তাহলে আপনি তাকে পৌনঃপুনিক আকারে লিখতে পারেন। আশা করছি আপনাদের এই ব্যাপারটা বুঝে গেছে। এরপরটা খেয়াল করেন, আমাদের 1.66666 আছে, তারপরে আপনারা এটা আমরা চাইলে পৌনঃপুনিক আকারে লিখতে পারি। 1.6 পৌনঃপুনিক হবে, কারণ আমাদের 6টা বারবার রিপিট হচ্ছে, তাহলে আমি শুধু 1.6 পৌনঃপুনিক লিখতে পারি। এরপরে খেয়াল করেন আমাদের কি আছে এখানে, 2.354 আছে, আমরা বলতে পারি যে হচ্ছে কি আমাদের 2 পয়েন্ট, এরপর রিপিট কি হচ্ছে আমাদের 354 তাহলে আমি এই যে 354 কে লিখলাম। এবার আপনারা বলবেন যে ভাইয়া আমাদের তো এখানে 354 এখানে হচ্ছে গিয়ে রিপিট হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই যে আমরা হচ্ছে গিয়ে 354 হচ্ছে গিয়ে আমরা তিনটা পৌনঃপুনিক দিলাম। কিন্তু হ্যাঁ, এইটা আপনারা যারা বলবেন মোটামুটি এখন পর্যন্ত রাইট আছে, তবে এটাকে এভাবে লেখার কোনো সুযোগ নাই। যদি ধরুন ভাইয়া তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক নিয়ে আসতে হয়, 354 বা 3-এর অধিক সংখ্যার উপর পৌনঃপুনিক নিয়ে আসতে হয়, তাহলে আপনার প্রথমটা এবং শেষেরটার উপর আপনি পৌনঃপুনিক দিবেন, মাঝে যে আছে তাকে আপনার পৌনঃপুনিক দেওয়ার দরকার নাই। ব্যাপারটা কিরকম যদি আমি আপনাদেরকে একটু বুঝাই, সাপোজ আপনারা 3 জন বন্ধু একসাথে শুইলেন, আপনাদেরকে আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কি বলে কাঁথা দিলাম আপনাদেরকে গায়ে দেওয়ার জন্য। এবার দেখেন প্রথম বন্ধু আর শেষ বন্ধু যদি আপনার কাঁথাটা গায়ে দিয়ে, তাহলে অটোমেটিক কার উপর চলে আসবে? মাঝে যে আছে তার উপর চলে আসবে না? তো পৌনঃপুনিকের ব্যাপারেও তা ভাইয়া, এই ক্ষেত্রে আপনার প্রথমটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দিলে মধ্যখানে যারা আছে তাদের উপর পৌনঃপুনিক আছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, সো হচ্ছে গিয়ে আপনারা আশা করছি পৌনঃপুনিকের যে ব্যবহার, তাহলে আমরা এখানে হচ্ছে 5 লিখতে পারবো না, এই ব্যবহারটা আপনারা হচ্ছে গিয়ে বুঝছেন। অর্থাৎ পৌনঃপুনিকের ক্ষেত্রে আমাদের দুইটা থাকলে দুটোর উপর দিতে হবে, একটা থাকলে একটার উপর, আর তিনটার উপর হইলে আমাদের প্রথমটা আর শেষটার উপর দিতে হবে, বাকিগুলা দেওয়া লাগবে না। এরপর অসীম অনাবৃত্ত কি, এই যে আপনি হচ্ছে কি এখানে যে আপনি সংখ্যাগুলোকে দেখেন ভাইয়া, কোনো রিপিটেশন নাই, আপনি বুঝতেছেন না, একটা সিকোয়েন্স খুঁজে পাইতেছেন না, অনুক্রম খুঁজে পাইতেছেন না। এখানে আপনি খেয়াল করবেন 2.314167 কোনো সিকোয়েন্স নাই আপনার। এখানে আপনি খেয়াল করেন ভাইয়া কোনো রিপিটেশন নাই, কিচ্ছু নেই, আপনি বুঝতেছেন না, তাহলে এইগুলাকে আপনি চাইলে পৌনঃপুনিক আকারে লিখতে পারবেন না। আর পৌনঃপুনিক আকারে লিখতে না পারলে বলা হয় অনাবৃত্ত। আর এই যে পৌনঃপুনিক দিয়ে যদি আপনি উপরে পৌনঃপুনিক দেন আবৃত্ত করে ফেলেন, তাহলে তখন আমাদেরকে বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা। আশা করছি ভাইয়া পৌনঃপুনিক কিভাবে আসে, কেন আসে, এটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। যদি না বুঝেন কাইন্ডলি ব্যাক একটু কমেন্ট করে জানান। এরপরে ভাইয়া হচ্ছে গিয়ে রূপান্তর শিখবো আপনার সাধারণ ভগ্নাংশ থেকে পৌনঃপুনিকে, পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে। এরপর আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব, আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, পরবর্তী ম্যাথ কিন্তু পরীক্ষা আসার মতো। ভাইয়াকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনাদের পৌনঃপুনিক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু জানান। হ্যাঁ, পৌনঃপুনিক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে ভাই একটু জানান। পৌনঃপুনিক নিয়ে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু জানাবেন। পৌনঃপুনিক নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্ট করে জানান, আরেকবার আলোচনা করব।
হ্যাঁ, অনেকে বলতেছেন যে ভাইয়া আরেকবার একটু আলোচনা করো। অবশ্যই ভাই আলোচনা করবো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে আপনারা আমাদের ক্লাসে থাকেন, ভাই আরেকবার আলোচনা করে দিব। হ্যাঁ ভাইয়া, কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, একটু কমেন্ট করে জানান কারো কোনো সমস্যা আছে কিনা। তবে আরেকবার একটু খেয়াল করেন, মূলত আমরা পুনঃপুনিকটা হচ্ছে কি কিভাবে ইউজ করতেছি, পুনঃপুনিকটা আমরা কিভাবে ইউজ করি। সাপোজ আমি ভাই একটা দশমিক হচ্ছে গিয়ে সংখ্যা লিখতেছি 1.232323 ডট ডট ডট, আরেকটা সংখ্যা লিখলাম 1.452145214521 ডট ডট ডট। হ্যাঁ, এখন এই সংখ্যা ক্ষেত্রে দেখেন, আপনি দশমিকের পরে এই অঙ্ক 2323 বারবার রিপিট হচ্ছে। রিপিট হলে এটা আপনার কি করা যায়, ওই রিপিট সংখ্যাকে শুধু জাস্ট একবার লিখবেন আপনি। এগুলো যে রিপিট হচ্ছে, যারা রিপিট হচ্ছে তাদের উপরে একটা ডট দিয়ে দিবেন, ডট দিয়ে দিবেন। আর এই ডট দ্বারাই মূলত আপনার পৌনঃপুনিক পৌনঃপুনিক বুঝায়। আর এই পৌনঃপুনিকের অর্থ কি, এখানে 2 3 বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এই ক্ষেত্রে আসলে আপনি জাস্ট সিকোয়েন্সটাকে ধরবেন, কে কখন রিপিট হচ্ছে। এখানে খেয়াল করবেন ভাইয়া যে 4521 4521 4521 মানে আপনার দশমিকের পরে 4521 অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে। তাহলে হচ্ছে কি আমরা এই যে 4521 কে ফিক্সড করলাম। এরপরে এদের প্রত্যেকের উপর পুরোপুরি দিতে হবে, কারণ যেহেতু প্রত্যেকে রিপিট হচ্ছে। কিন্তু আমি একটু আগে বলছি যে ভাইয়া শুধুমাত্র প্রথম অঙ্ক আর শেষ অঙ্কে পুনঃপুনিক দিলে চলে, বাকি মধ্যখানে যা আছে তাদের উপর পুনঃপুনিক দেওয়া লাগবে না। আশা করছি আপনাদের সবাই ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যাদের সমস্যা এখনো আছে আরেকবার একটু কমেন্ট করে জানান ভাইয়াকে কোনো সমস্যা আছে কিনা। আমরা এখন হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশ থেকে পৌনঃপুনিকে আর পৌনঃপুনিক থেকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ শিখবো। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, এরপরে আসলে আমাদের হচ্ছে গিয়ে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে পৌনঃপুনিক ভগ্নাংশে কিভাবে পৌনঃপুনিক সংখ্যাতে কিভাবে নিব, আবার পৌনঃপুনিক থেকে সাধারণে কিভাবে আনবো। খেয়াল করেন, আমি হচ্ছে প্রথমে ভাইয়া লিখতেছি 0.3 পৌনঃপুনিক। এটা এক্সামে দেওয়া থাকলে যে বলো যে হচ্ছে নিচে এটা হচ্ছে গিয়ে আপনার সাধারণ যে ভগ্নাংশ আছে ওই ভগ্নাংশে রূপান্তরের জন্য বলছে সাপোজ আপনাকে। তাহলে আপনি এটা কিভাবে করবেন, খুবই সহজ টেকনিক আছে, আপনি একেবারে ইজিলি পারবেন। ঠিক আছে, একটু পরে দেখে দিব, তাহলে একেবারে ইজিলি পারবেন, এগুলা সহজ জিনিস এগুলো একেবারে। আচ্ছা, ওকে, আসেন 3.78 পুরোপুরি এটাও করবো একটু পরে। আসেন ভাই, আমাদের প্রথমে হচ্ছে কি কিভাবে আপনি করবেন। প্রথমত আপনি দশমিকের পরে হচ্ছে গিয়ে আপনি হিসেব করবেন অঙ্কগুলা। দেখেন এখানে আমাদের দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে। তাহলে দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে আর যতগুলো অঙ্কের উপর পুনঃপুনিক থাকবে ততগুলা পুনঃপুনিকের জন্য আপনার ভগ্নাংশের হরে 9 বা 9 বসাইতে হবে। তাহলে ভাই দেখেন আমাদের দশমিকের পরে এই যে একটা অঙ্কের উপর পুনঃপুনিক আছে, তাহলে আমাদের এখানে একটা 9 বসলো। এরপরে হচ্ছে ভাইয়া যদি আপনি এখানে দশমিক ছাড়া আপনার অন্য পুনঃপুনিক ছাড়া যদি অন্য কোনো অঙ্ক থাকতো তার জন্য আমরা এখানে জিরো বসাইতাম। যদি আমাদের এখানে পুনঃপুনিক ছাড়া দশমিকের পরে অন্য কোনো অঙ্ক নাই তাহলে আমাদের এখানে জিরো বসতেছে না। এরপরে ভাইয়া আপনি হচ্ছে গিয়ে পুনঃপুনিক বাদ দিয়ে পুরো হচ্ছে গিয়ে সংখ্যাটাকে আপনি চিন্তা করবেন। পুনঃপুনিক আর দশমিক বাদ দিয়ে আমাদের কি থাকে এখানে বলেন তো,
3 থাকে, এরপর মাইনাস সূত্র অনুযায়ী আপনার পুনঃপুনিক অংশ বাদ দিয়ে বাকি সংখ্যা কি থাকে আমাদের দেখেন তো ভাইয়া, যদি আমি যদি এই যে আপনার পুনঃপুনিকের থেকে বাদ দিই বাকি আমাদের কি থাকে মান 0, এই যে থাকে তাকে আপনি বিয়োগ করবেন। আমাদের এখানে হচ্ছে কি 3/9 বা এটা কাটাকাটি করলে 3 একে 3, 3 3 9 বা 1/3 লেখা যায়। এখন ভাইয়া যেহেতু এখানে আমাদের অনেক কিছু মিসিং ছিল এই জন্য আমরা এটা ক্লিয়ারলি বুঝতে হবে আপনাদের সমস্যা হতে পারে, এই জন্য আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে গিয়ে এক্সাম্পলটা একটু দেখি বা ম্যাথটা একটু দেখি। আমাদের বলছে কি 3.78 পুনঃপুনিক আছে, বলছে এটাকে আমাদের হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? আগের মতো আমাদের খেয়াল করেন তো, আমাদের দশমিকের পরে আমাদের হচ্ছে গিয়ে কয়টা অঙ্কের উপর পুনঃপুনিক আছে আমাদের? আমি দেখতেছি দশমিকের পরে আমাদের একটা অঙ্কের উপর পুনঃপুনিক আছে, তাহলে আমি এইখানে একটা 9 লিখলাম। এরপর আপনি দেখবেন যে দশমিকের পরে আপনার পৌনঃপুনিক ছাড়া আপনার অঙ্ক সংখ্যা কয়টি, তাহলে আমি দেখছি যে দশমিক পরে এই একটা পৌনঃপুনিক আছে আর এই একটা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া। তাহলে আমাদের এখানে কত হবে বলেন তো, আমাদের 9, তাহলে এই যে যতগুলো অঙ্ক থাকবে পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে ততগুলো শূন্য বসে যাবে এখানে। তাহলে আমাদের যে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক ছিল এই জন্য আমি এখানে আমাদের একটা শূন্য বসাইলাম। এরপরে ভাই আমাদের কাজ কি, পুরো সংখ্যাটাকে আপনি হচ্ছে গিয়ে লবে লিখে ফেলবেন, মানে 378 আমরা লিখে ফেললাম। এরপর হচ্ছে গিয়ে ব্যায়াম মাইনাস, এরপর পৌনঃপুনিকটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে, তাহলে আমাদের এই যে 8 কে বাদ দিয়ে আমাদের কি থাকে ভাইয়া বলেন তো 37। এই যে আমি 37 বসাই দিলাম, এরপরে বিয়োগটা করেন তাহলে হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3, তার মানে 3 4 1। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে আপনার সাধারণ ভগ্নাংশ। এটাকে আপনি হচ্ছে ভাগ করে নিয়ে আসতে পারেন বা মিশ্র আকারে লিখতে পারেন বা এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের পুনঃপুনিক হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে আপনার অসীম আবৃত্ত দশমিক সংখ্যা থেকে আপনার সাধারণ ভগ্নাংশ সংখ্যাতে রূপান্তর। যদি আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় বা একে একটু কমেন্ট করে জানান বুঝতেছেন কিনা। ভাইয়া একটু কমেন্ট করে জানান আপনারা সবাই বুঝতেছেন কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। আশা করছি আপনাদের কারো কোনো সমস্যা নেই। আরেকবার তারপর বলতেছি, খেয়াল করেন। আপনার প্রথম হচ্ছে গিয়ে হর নিয়ে কাজ করতে হবে। আপনি দেখবেন হচ্ছে গিয়ে কয়টা অঙ্কের উপর দশমিকের পরে কয়টা অঙ্কের উপর পুনঃপুনিক আছে, যতগুলো অঙ্কের উপর পুনঃপুনিক থাকবে ততগুলো 9 বসবে। তাহলে আমি দেখতেছি এখানে দশমিকের পরে একটা অঙ্কের উপর পুনঃপুনিক আছে, তার মানে আমরা এখানে হচ্ছে একটা 9 দিলাম। যদি আমাদের এখানে দুইটা থাকতো তাহলে আমি এখানে ডাবল 9 দিতাম, যেমন এখানে 3টা থাকতো তাহলে আমি এখানে 3টা 9 দিতাম। আমরা এই যে একটা 9 দিলাম, এরপর আপনি দশমিক বাদ দিয়ে মানে দশমিকের আগের অঙ্ক বাদ দিয়ে যে দশমিক পরে যে আছে পুনঃপুনিক ছাড়া দেখেন তো কয়টা অঙ্ক আছে আমাদের একটা, তাহলে যতগুলা পুনঃপুনিক ছাড়া অঙ্ক থাকবে ততগুলো শূন্য বসবে আপনার 9 এর সাথে। তাহলে আমাদের এখানে একটা অঙ্ক আছে, তার মানে আমি একটা সংখ্যা একটা শূন্য বসাইলাম। এরপর ভাই আমাদের হরের কাজ শেষ, আমরা যাব হচ্ছে গিয়ে লবের কাজে। লবে কি বসবে আমাদের প্রথমত, লব হচ্ছে আমাদের পুরো সংখ্যাটা দশমিক পুনঃপুনিক বাদ দিয়ে যা আছে তা বসে যাবে। তাহলে আমাদের 378 বসে গেল। এরপরে কাজ হচ্ছে কি আমাদের পুনঃপুনিক অংশকে বাদ দিয়ে যে থাকে, কে থাকে আমাদের বলুন তো, পুনঃপুনিককে বাদ দিলে 37, এই যে বিয়োগ 37 বসে গেল। এরপর আপনি বিয়োগ করলে যা হয় তা, আপনি চাইলে এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারেন বা যেভাবে সেভাবে রাখতে পারেন বা কাটারি করে ছোট করতে পারেন। এগুলো ভাই আমাদের আপনার অসীম আবৃত্ত দশমিক সংখ্যা থেকে সাধারণ ভগ্নাংশ সংখ্যাতে রূপান্তর। 9 কেন হলো একজন কমেন্ট করতেছেন, ভাইয়া 9 কেন হয়েছে? আপনার যতগুলা অঙ্কের উপর পুনঃপুনিক থাকবে আপনার হরে ততগুলা 9 বসবে, যতগুলা অঙ্কের উপর পুনঃপুনিক থাকবে ততগুলা হচ্ছে 9 বসবে। আমাদের এখানে একটা অঙ্কের উপর ছিল যে একটা 9 বসছে, দুটোর উপর থাকলে দুটো 9 লিখতাম। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? আশা করছি হচ্ছে কি আপনারা সবাই বুঝছেন।
ওকে ভাইয়া, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ করে আমাদের আজকে শেষ দিব, এরপর আপনাদের সাথে আমাদের কিছু কথাবার্তা আছে, আমাদের কোর্স প্ল্যানিং নিয়ে কথা আছে, আমাদের ভর্তি নিয়ে কথা আছে। এই অধ্যায়ে কিন্তু আমাদের এখনো অনেক হচ্ছে গিয়ে পড়া বাকি, আমাদের যে যোগ বাকি, বিয়োগ বাকি, পুনঃপুনিক থেকে আপনার হচ্ছে গিয়ে সাধারণ বর্ণের প্রকাশ আমরা আজকে শিখলাম, পুনঃপুনিকের যোগ বিয়োগ সরল করা বাকি, এছাড়াও কয়েকটা সেভারেল হচ্ছে গিয়ে ম্যাথ আছে যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে করবো। তবে আসলে আমরা লাস্ট আরেকটা ম্যাথ করি, এখন আমরা এটা বিপরীতটা পড়বো। আমরা এখন সাধারণ ভগ্নাংশ থেকে পুনঃপুনিক ভগ্নাংশে বা পুনঃপুনিক সংখ্যাতে রূপান্তর করব। আসেন কিভাবে করবো সেটা। আমি একটা সাধারণ ভগ্নাংশ সংখ্যা লিখলাম 29/9, বলছে এটাকে আপনার অসীম আবৃত দশমিক সংখ্যায় বা পৌনঃপুনিক সংখ্যাতে রূপান্তর করতে। এখন দেখেন আপনি রূপান্তরটা কিভাবে করবেন, বলতে এটা ভাগের নিয়মে আপনাকে করতে হবে। আপনাকে ভাগ করে প্রথমে কে বারবার আসছে সেটা আপনাকে নির্ণয় করতে হবে। আপনি ভাগ করেন 9 ভাগ কত আমাদের 29, 29 ভাই হচ্ছে কি আমাদের 9। এখন আসলে আপনি ভাগটা করেন, প্রথমে আমরা দিচ্ছি 3 9 27 হচ্ছে, ওকে লিখলাম। এরপর 29 থেকে 27 গেলে আমাদের কত থাকে বলেন তো, 2 থাকে। 9 কে কি আমরা 2 কে কি আমরা 9 দ্বারা ভাগ দিতে পারি? পারতেছি না। আমরা আমাদের হচ্ছে কি একটা দশমিক দিতে হবে, এই দশমিক আমি একটা শূন্য বসাতে পারি। এরপর আমাদের কথা হবে বলুন তো, 9 দুগুণে 18 হয়, 20 থেকে 18 গেলে আরো 2 থাকে আমাদের। এই যে 2 কে কি আমাদের 9 দ্বারা ভাগ যাবে? যাবে না। আমি এই দশমিকের জন্য আরেকটা শূন্য নিয়ে আসতে পারি, যে আবার আমরা কি লিখতে পারি ভাইয়া, 9 দুগুণে 18, তাহলে 20 থেকে 18 গেলে আমাদের একটা 2 থাকবে। কারণ 2 কে কি আমরা আবার 9 দ্বারা ভাগ দিতে পারবো? পারবো না। এই দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসতে পারি। আপনারা ভাগের নিয়মটা সবাই বুঝেন, এই জন্য আমি ভাগের নিয়মটা বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট দেখাচ্ছি। আমরা আবার করলে কত হবে আমাদের, 9 দুগুণে 18 হবে। এবার দেখেন আপনার ক্রমান্বয়ে আসতে থাকবে না ভাইয়া? তাহলে আপনি বারবার দেখছেন রিপিট কি হচ্ছে আমাদের, 3.222, মানে এই যে দশমিকের পরে ভাইয়া 2টা রিপিট হচ্ছে। তাহলে আপনি এখানে লিখতে পারেন যে এত সমান আপনার কত লেখা যায় ভাইয়া, 3.222 এভাবে রিপিট হতে থাকবে। এরপর ভাই একটু আপনাদেরকে শিখলাম, যে সংখ্যা দশমিক, যে অঙ্ক দশমিকের পরে বারবার রিপিট হবে তাকে আপনি একটা লিখবেন শুধু, লিখে তারপরে কি দিয়ে দিবেন, আপনি পুনঃপুনিক দিয়ে দিবেন। তাহলে 29/9 যে কথা আমাদের হচ্ছে গিয়ে 3.2 পুনঃপুনিক একই কথা। এটা হচ্ছে গিয়ে আমাদের সাধারণ ভগ্নাংশ আকার, আর এটা হচ্ছে গিয়ে আমাদের অসীম আবৃত্ত দশমিক আকার। ক্লিয়ার ভাইয়া? তাহলে আপনি এভাবে চাইলে পুনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশ থেকে পুনঃপুনিক আকারে আপনি রূপান্তর করতে পারেন। যদি কারো কোনো সমস্যা থাকে বা একটু কমেন্ট করে জানান। এরপর আমাদের কাছে শেষ একটা কুইজ থাকবে, ওইটা পারলে আপনাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে একটা গিফট থাকবে। চকলেট না, এবার ভালো কিছু গিফট দিব, চকলেট তো অনেক দিছি। ভাইয়া একটু কমেন্ট করে জানান হচ্ছে কি আপনারা বুঝছেন কিনা। আমাদের লাস্ট একটা কুইজ থাকবে, এই কুইজ শেষ হয়ে গেলে হচ্ছে গিয়ে আমাদের আপনার ক্লাসটা শেষ। আর কুইজে যে সবার আগে আনসার দিতে পারবেন সেই পেয়ে যাবেন ভাইয়ের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট। শুধু আপনার জেলা বলবেন আর লোকেশনটা বলে দিবেন, ভাই পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনার ঠিকানা দিলে ভাই পাঠিয়ে দিব। ভাইয়া কারো কোনো সমস্যা আছে? আশা করছি সমস্যা নেই। তাহলে জাস্ট ভাইয়ার হচ্ছে গিয়ে কোশ্চেনটার আনসার দিন। নিচের কোনটি মূলদ সংখ্যা নয়? এতে আমি দিতেছি হচ্ছে গিয়ে 0.3 পুনঃপুনিক,
বি তে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে √25/9। সি তে আমি দিচ্ছি 3^√64। আচ্ছা একটু সহজ করে দিই আপনাদেরকে, 27/8। আর ডি তে আমি দিচ্ছি 11/√3। এখান থেকে ব্যাগে একটু জানান কোনটা হচ্ছে গিয়ে আমাদের মূলদ সংখ্যা নয়। যে সবার আগে আনসার দিতে পারবেন তার জন্য ব্যাগের পক্ষ থেকে থাকবে একটা আকর্ষণীয় গিফট। আকর্ষণীয় গিফট, আকর্ষণীয় গিফট। সবাই দ্রুত কমেন্ট করে জানান। আপনার বন্ধুদেরকে ইনভাইট দিয়ে নিয়ে আসেন। অন্তত সেই ক্লাসটা না করলেও অন্তত শেষের কোশ্চেনের আনসার দিয়ে হচ্ছে গিয়ে আপনার গিফটটা পেয়ে যাক। ঠিক আছে ভাইয়া, আনসার দেন অতি দ্রুত। নিচের কোনটি আপনার হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা নয় কোনটি একটু কমেন্ট করে জানান। দেখি আপনারা আজকে ক্লাস কেমন বুঝছেন। বাবলু আবার আনসার দিচ্ছে ভাইয়া ডি মনে হয়। একটু কি বলছি, গণিতে ক্লিয়ার কাট কথা বলতে হবে, হয় এটা না হয় এটা না। মনে হয় বা হবে এসব কি ভাইয়া, গণিতে এসব কথা চলবে না, ঠিক আছে। গণিত হচ্ছে কি ভাই অ্যাকুরেট জিনিস, একেবারে অ্যাকুরেটলি কারেক্টলি বলতে হবে। হয় মনে হয় এগুলো গণিতে চলবে না, এটা ইতিহাসে লিখবেন যে মনে হয় অত সালে যুদ্ধ হয়েছিল। আপনি ইতিহাসের মতো মানে লিখতে পারেন না, এরকম ইতিহাসে লিখবেন হয় মনে হয়। এটা ইতিহাসের বিষয়, এটা এখানের না। তাই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। অতি দ্রুত কমেন্ট করে জানান কোনটা আমাদের মূলদ সংখ্যা নয়। কোনটা মূলদ সংখ্যা নয় একটু কমেন্ট করে জানান। বাবলু বলতেছে ভাইয়া কনফিউশন কাজ করলে আমি কি করব? কোনো সমস্যা না ভাইয়া, কনফিউশন কাজ করবে, কনফিউশন কাজ করা স্বাভাবিক। সমস্যা নেই, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অর্জনের সাথে থাকেন, আমাদের ক্লাসগুলো করেন, দেখবেন কয়েকদিন পরে সব ক্লিয়ার মনে হচ্ছে। না লাগবে না ভাইয়া, আর 1 মিনিট। আনসার দেওয়ার সময় হচ্ছে আর 1 মিনিট। আর 1 মিনিটের ভিতর হচ্ছে কি আনসারটা দিয়ে দেন, আর না এরপর আর আনসার গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে।
আচ্ছা, যা হোক, আপনারা হচ্ছে গিয়ে অনেকে আনসার দিছেন, হচ্ছে গিয়ে ভুল সঠিক অনেকে দিলেন। দেখি কে কে কি বলতেছেন। আপনার হচ্ছে গিয়ে এ নাম্বার, আজিজ বলতেছে ডি নাম্বার, বাবলু বলতেছে এ নাম্বার। আচ্ছা ওকে ভাইয়া, আসেন আমরা হচ্ছে গিয়ে বলি। দেখেন, আগে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে। বাবলু বলতেছে এ নাম্বার, এটা শিওর ভাইয়া আমি। আপনি এত শিওর কিভাবে হন? হ্যাঁ, এত শিওর হলে হবে? আচ্ছা ভাইয়া, আমাদের দেখেন কোশ্চেনটাকে পড়েন। কোনটি মূলদ সংখ্যা নয়? মূলদ সংখ্যা নয় মানে সে কি সংখ্যা হবে আমাদের? অমূলদ সংখ্যা। আমরা আমাদের কোশ্চেন হচ্ছে কি নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন আসেন ভাইয়া, অমূলদ ব্যাপারটা আমরা কি পড়ছিলাম? অমূলদের ক্ষেত্রে আমরা দুইটা টাইপ করছিলাম। একটা আমরা বলছি হচ্ছে কি আপনার অসীম দশমিক সংখ্যা, এরপর আমরা হচ্ছে বলছিলাম আপনার কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, বা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। এখন আমরা আসেন প্রথমটাকে ক্লিয়ার করি। 0.3 পুরোপুরি, এটার মানে একটু আমি আপনাদেরকে বের করে শিখেছি। 1/3 মানে যেটা আমাদের কি করা যাচ্ছে ভাইয়া, লব বাই হর আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা না মানে হচ্ছে এটা আনসার হবে না, যেটা এটা মূলদ সংখ্যা। আমাদেরকে বের করতে বলছে কোনটি অমূলদ সংখ্যা। এরপর আসেন ভাই আমাদের √25/9, এটাকে আমরা রুটকে আলাদা করে এভাবে লিখতে পারি না? √25/√9, √25 মানে কত আমাদের 5, আর √9 মানে কত আমাদের 3, তাহলে 5/3 এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তার মানে এটা আমাদের কি না, আনসার না, অর্থাৎ এটা মূলদ সংখ্যা। আমাদেরকে বের করতে হবে কোনটি অমূলদ সংখ্যা। এরপর ভাই 27/8, এটা হচ্ছে মান একটু আমি আপনাদেরকে বের করে দেখাইছিলাম, এটা হয় 3/2, 3/2। তাহলে ভাই দেখেন, এটা আমাদের আপনার হচ্ছে কি লব বাই হর আকার আছে, তবে এটা আমাদের কি না, এটা আমাদের হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা না, তাহলে এটা আনসার হবে না। এখানে খেয়াল করেন ভাইয়া, 11/√3, 11 একটা পূর্ণ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করার জন্য, তাহলে এটা ঠিক আছে আমাদের পূর্ণ সংখ্যা। কিন্তু নিচে দেখেন কি আছে, √3, √3 কে আমাদের পূর্ণবর্গ? অবশ্যই না, √3 কে বর্গমূল করলে আমাদের কি হয়, 1.7 সামথিং হয়ে যায়। তার মানে ভাইয়া এই যে √3, এটা মূলত আমাদের কি সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। আর একটা আপনার মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার যে হচ্ছে অনুপাত, সেটা আর একটা অমূলদ সংখ্যাই হয়। অর্থাৎ আপনি দেখেন ভাই, যে 11/√3 কে আপনি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারেন নাই। এখানে 11 পূর্ণ সংখ্যা হইলো, √3 পূর্ণ সংখ্যা না। তার মানে ওই যে আপনার পি বাই কিউ আকার ছিল, এই পি বাই কিউ আকার আপনি এটাকে প্রকাশ করতে পারেন না। তার মানে এটা আমাদের কি না, মূলদ সংখ্যা না। তাহলে এটা মূলদ সংখ্যা না, এটা আমাদের কি সংখ্যা হবে, এটা আমাদের অমূলদ সংখ্যা। তার মানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের 11/√3, 11/√3। আশা করছি ভাইয়া আপনাদের আর কোনো সমস্যা নাই, বুঝে গেছেন। আশা করছি আপনাদের আর কারো কোনো সমস্যা নাই, সবাই বুঝছেন। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে, ব্যাগ হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাইতে পারেন। আমাদের ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে। আসাদ জামান উনি হচ্ছে গিয়ে সবার আগে কারেক্ট আনসার দিছে। আপনার হচ্ছে গিয়ে লোকেশনটা আমাদের অর্জন যে বিডি যে গ্রুপটা আছে বা যে ফেসটা আছে, তার ওইখানে আপনি মেসেজ করবেন, আপনার লোকেশনটা আমাদেরকে জানাবেন। চেষ্টা করবো অতি দ্রুত আপনার গিফটটা পৌঁছে দেওয়ার। যাক ভাই, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। যদিও আমাদের আজকে পেড ব্যাচ বা প্রাইভেট ব্যাচে ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়ার কারণে আমরা হচ্ছে গিয়ে আরো 2-1 দিন পরে আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো শুরু করব। কারণ হচ্ছে গিয়ে আমরা যদি প্রথমত শুরু করে দিই, তাহলে দেখা যাবে কি আমাদের অনেকে প্রথম দিকে ক্লাসগুলো পাবে না, বা লাইভ ক্লাস করতে আপনার যেমন মজা পাওয়া যায়, আপনার রেকর্ডিং ক্লাস করতে কিন্তু তেমন মজা পাওয়া যাবে না। আপনারা যারাই ভর্তি হচ্ছেন বা হবেন বা হয়েছেন, আপনাদের প্রতি ভাইয়ার একটা অনুরোধ, সব সময় লাইভ ক্লাসে করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস করলে আপনি এখানে কোশ্চেন করতে পারবেন টিচারকে, আপনি কিছু না বুঝলে আপনাকে আপনি টিচারকে আস্ক করতে পারবেন, উনি আপনাকে আনসার দিবে। কিন্তু আপনি রেকর্ডিং ক্লাস যদি করেন, তাহলে আপনি কোথাও না বুঝলে আপনি আর সেটা জিজ্ঞেস করতে পারবেন না। সো আপনাদের সবার প্রতি ভাইয়ার একটা অনুরোধ যে আপনারা লাইভ ক্লাসটাই করবেন, রেকর্ডিং ক্লাস করবেন না। যাক ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে হচ্ছে আপনাদের ভাই আমি আর কি বলবো, আপনারা সবকিছু জানেন। আমাদের কোর্স প্ল্যানিং আছে, আমাদের হচ্ছে গিয়ে কিভাবে পড়বেন বা কি পড়বেন না সেগুলো ব্যাপারে আমরা বিস্তারিত আমাদের হচ্ছে গিয়ে ফেড ব্যাচে বলবো। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের পেজ ভিজিট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর যদি এখন ভাইয়া আরো কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকে,
কোনো ব্যাপারে জানার, তাহলে হচ্ছে গিয়ে ভাইয়া 1 মিনিটের মতো আসি এখনো লাইভে, আপনারা একটু ব্যাগে কাইন্ডলি জানাবেন যদি কোনো কিছু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে। আগে ম্যাথ ক্লাসেরটা ম্যাথে হয়। আমি দেখতেছি আপনাদের কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যদি ভাই সমস্যা থাকেও প্রবলেম নাই, কারণ আমাদের যে আগামী যে ম্যাথ ক্লাসটা হবে ওইখানে আমরা প্রথম 15 মিনিট হচ্ছে গিয়ে আজকের ক্লাসের উপর হচ্ছে গিয়ে আপনার কি বলে সলভ ক্লাস দিব। মানে আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে যা আলোচনা করলাম, যদি এইটা নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আমরা ওটা সলভ করে ফেলবো আগামী ক্লাসে। সো আপনারা ভাইয়া আজকে যারা লাইভ ক্লাসটা করতে পারেন নাই, যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, আপনার হচ্ছে গিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা নোট করে রাখবেন। আগামী ম্যাথ ক্লাসে ভাইয়াকে হচ্ছে জানাবেন যে ভাই আমি এই টপিক্সের এটা বুঝি নাই, এই ম্যাথটা বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে ভাইয়া তখন আবার সলভ করে দেবো। তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসে পূর্ববর্তী ক্লাসের উপর সলভ ক্লাস থাকবে, আর সময়টা হচ্ছে আমাদের 15 মিনিট, ঠিক আছে। সো লাইভ শুরু হওয়ার সাথে সাথে আপনারা জয়েন হয়ে যাবেন। আর আপনারা যারা ভাইয়া এখনো আপনাদের ভর্তি হচ্ছে গিয়ে নিশ্চিত করেন নাই, আপনারা যদি এই ক্লাস নিশ্চিত করতে চান তাহলে অতি দ্রুত আমাদের অর্জন ভিডিওতে মেসেজ দিন, আপনার ভর্তিটা নিশ্চিত করে নেন। ভর্তি নিশ্চিত মানে হচ্ছে আপনার এ প্লাস নিশ্চিত। যদি আপনি রেগুলার ক্লাস করেন, আমাদের হচ্ছে দিক নির্দেশনা যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ এ প্লাস পাবেন। সো ভাইয়া অনেক কথা হলো, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। নেক্সট ক্লাসগুলো আমাদের আরো বেশি জোশ হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অর্জন ভিডিওর সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।